এই একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে ব্লাক ম্যাজিকের কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুন গুলো ফলো করতে গিয়ে বাবুন, আমি এসেছি পুরান ঢাকার হাটহাজারী থেকে। ওকে। আপনি এর আগে এসেছিলেন কিন্তু আপনার তখনকার এই পরিচয়টা আমরা জানতাম না যে আপনি একসময় আপনি বেশ কিছু বই-টই তো বোধহয় কিনেছিলেন ওই সময়, জি, জি, জি। অনেক আমার কালেকশনে অনেক কিছু আছে ব্ল্যাক ম্যাজিকের। আমি নষ্ট করে ফেলেছি। তারপরেও কিছু, কিছু জিনিস লেখা আছে আমি এগুলো লিখে রেখেছি। যেগুলো দেখলে আমি আসলে এখন আর ওই জিনিস দিকে যাই না। কারণ ওই আমার জীবনে যে ঘটনাটা ঘটে গেছে যেগুলো খুব ভয়ংকর ছিল। এবং আমি শুধু মুসলমান এবং বিভিন্ন দোয়া কালাম পড়ে সবসময় এগুলো মেনটেন করি বিদায় মনে হয় যে ভালো আছি এখনো। এখনো ভালো আছেন। কিন্তু আপনার হঠাৎ করে মনে হলো কেন এরকম যে এরকম একটা ব্যাপারে আপনি আগ্রহী হলেন কিভাবে? আসলে আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়ে দিয়েছিলাম, হাতে ছিল প্রচুর, প্রচুর সময় ছিল। তখন বিভিন্ন বই-টই পড়তাম। আপনার থ্রিলার বিভিন্ন বই পড়তাম। সেবা প্রকাশনী অনেকগুলো বইও ছিল। ব্ল্যাক ম্যাজিকের উপর সেবা প্রকাশনী অনেকগুলো বইও করেছেন। হ্যাঁ, তো ওগুলো পড়েই আমি মনে করছিলাম যে আমিও প্র্যাকটিস করি। হ্যাঁ? তো আমরা তাহলে এখন সরাসরি আপনার ঘটনায় চলে যাই। কি হয়েছিল? এইচএসসি পরীক্ষার পরের যে ঘটনা। জি, জি, জি। তো আমি এসএসসি পরীক্ষা শেষ করার পরে যখন আমার হাতে সময় ছিল তখন সেবা প্রকাশনের অনেকগুলো বই কিনলাম। এছাড়াও অনেকগুলো মাইন্ডসেটের বই পাওয়া যায়। সেগুলো বাজার থেকে কিনে পড়াশোনা শুরু করলাম। তো আসলে এই ব্ল্যাক ম্যাজিক করতে হলে তখন এখন তো আমরা জানতে পারতেছি যে এগুলো ব্ল্যাক ম্যাজিক। তো এগুলো যে ব্ল্যাক হয়ে গেছে কেন, সেই ইতিহাসটার দিকে না গেলে আর কি নয়। তো এটার ইতিহাসগুলো মানে ব্ল্যাক ম্যাজিকটা এই কারণেই বলা হয় যে এগুলো আসলে খুব শুভ কাজে ব্যবহার করা হয় না। হ্যাঁ, এগুলো দিয়ে সবসময় অশুভ কাজ করা হয়। এবং আমার যে শখটা হয়েছিল সে তখন মনে হয়েছিল যে নিজেকে অন্যরকম কিছু একটা করে দেখানোর জন্য, যে নিজে ভাবতাম যে একটু অন্যরকম সবাইকে যদি কিছু একটা করে দেখে। জি, মানে তখন আপনার বয়সটা যেহেতু কম ছিল এবং সবেমাত্র আপনি তখন এসএসসি পরীক্ষা দিয়েছেন, তাই না? এবং সে সময় এরকম আগ্রহ হতেই পারে এবং যারা আমাদেরকে মোটামুটি ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানতে চায় তাদেরও বয়স মোটামুটি এরকমের কাছাকাছি। জি, জি, সরি, থামালাম আপনাকে। জি, হ্যাঁ, জি, জি। বয়সটা যেহেতু কম ছিল ভেবেছিলাম যে ওটা দিয়ে কিছু একটা করে সবাইকে চমকে দিব। সবাই একটু অবাক হবে, আমাকে দেখে একটু অন্যরকম ভাববে। এই ধরনের থেকেই শুরু। যাই হোক, যে আমাদের এই এলাকাতে আমি যে জুরাইন এলাকাতে বড় হয়েছি, আমি পুরোনো ঢাকাতেই আর কি বড় হওয়া। তো আমার বাসা থেকে কবরস্থানটা খুব দূরে না। তো আমি মসজিদে যখন যেতাম তখন ওই হুজুর বললেন যে 40 জন মানুষকে জানাজা যদি পড়া যায় বা তাদের দাফন কাফন করা যায় তাহলে অনেক পুণ্য অর্জন করা যায়। তারপরে বেহেশতে যাওয়া যায়। হ্যাঁ, আর সেই সাথে ওই যে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারটা ছিল। তো যাই হোক, আমি জানাজার জন্য এলাকায় কেউ মারা গেলে আমি জুরাইন কবরস্থানে যেতাম। অনেকবার গিয়েছি, অনেক মানে অসংখ্য লাশের সাথে আমি গিয়েছি। অনেকে কাঁধে নিয়েছি। হ্যাঁ, তো এই যেতাম যে অনেক বয়স ছোট ছিল, সাইজেও ছোট ছিল, মানুষের আর কি দিতে দিত না, কাঁধ নিতে দিয়ে লাশের কাঁধে নিতে দিত না। তারপর আমি দেখতাম যে তাদেরকে একটু ধরে ধরে তাদের সাথেই করতে করতাম। যাই হোক, আমাদের এলাকাতে একজন ভদ্রলোক ছিলেন, তার নাম উল্লেখ করতে যাচ্ছি না। কারণ ওই এলাকাতে এই কারণেই অনেকের কাছে অনেক রকমের অপবাদ বা খারাপ কথা শুনতে হয়েছে। অনেকে অনেকে মারতেও গিয়েছেন যে তুমি পোলাপানদের এইসব বুদ্ধি দাও বা এইসব কাজে অনুপ্রাণিত করো। যাই হোক, ওই ভাইয়ার কাছে আমি অনেক কিছু শিখেছি এবং জানতাম। তো উনি আমাকে বললেন যে তুমি কি, আমি একবার ওনাকে বললাম যে ভাই আমি আসলে এগুলো করতে চাই। তো উনি আমাকে বললেন যে তুমি এই বই কিনে পড়ো। তো আমি বইগুলো অনেক জোগাড় করে, অনেক পুরোনো বই অনেকভাবে করে ও কিছু ওনার কাছ থেকে নিয়ে, হ্যাঁ, হাতে লিখে, তখন তার ওই ফটোকপির ব্যাপারটা ছিল না। তো হাতে লিখে লিখে নিয়ে বা ছবি টবি এঁকে এগুলো করার চেষ্টা করতাম। তো উনি আমাকে বললেন যে তুমি এক কাজ করো, ওই একটা মানুষের মাথা জোগাড় করো। মানুষের মাথা জোগাড় করে তুমি প্র্যাকটিসটা প্রথম থেকে শুরু করো। আমি বললাম যে কেন? কয় যে দেখো, আসলে ব্ল্যাক ম্যাজিকে তোমার ভবিষ্যতে অনেক রকমের অভিজ্ঞতা হবে। তো মরা মানুষের মাথার খুলি যদি তুমি এটার সাথে যদি থাকতে পারো তাহলে তোমার ভিতরের আত্মিক সাহসটা চলে আসবে। হ্যাঁ, পরবর্তী কাজগুলো তোমার জন্য সহজ হবে। তো ওই ভাইয়ার গুডুমিও অনেক মরা মানুষের ইয়ে ছিলেন। মানে মরা মানুষের হাড় গোড়, মাথা, হ্যাঁ, খুলি আর কি এগুলো ছিল। তো উনি কিন্তু সবার সামনে আসলে এগুলো করতেন না। যখন আমরা যেতাম এবং কিছু কিছু কয়েকজন ওনার আর কি কি বলে শিষ্যই বলা চলে, যে এরকম উনি আমাদেরকে ডেকে নিয়ে আমরা যখন বসতাম তখন উনি এগুলো দেখাতেন। তো এবং আরেকটা জিনিস ভাইয়া যেটা করতেন যে ওনার উপরে কিছু একটা ভর হতো। উনি যখন এখানে বসতেন আমরা এবং আমাদের অনেক কথা বলে দিতাম, যেমন উনি আমাকে বলে দিয়েছিলেন যে আমার মেট্রিকের রেজাল্ট কি হবে।
হ্যাঁ হয়েছিল তাই হ্যাঁ একটা তাই হয়েছিল। আচ্ছা, ওকে। উনি আমাকে বলে দিয়েছিল যে তুমি থেকে আমি অঙ্ক পরীক্ষা দেওয়া নিয়ে খুব খারাপ অবস্থায় ছিলাম। কারণ আমি ঠিক মানে পরীক্ষার সেট চেঞ্জ হয়ে যায়, পরীক্ষা প্রশ্নপত্র প্রকাশ হয়ে গেছিল, ফাঁস হয়ে গেছিল আর কি, তার জন্য ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। তো উনি আমাকে এটাও বলছিল যে তোদের পরীক্ষা, তোর কিন্তু অঙ্ক পরীক্ষাটা খুব ডেঞ্জারাস হবে, ওইটার আগে দেখি যে একটা পুরো জাতীয় ভাবে এই সমস্যার সৃষ্টি হবে। আসলে হয়েছিল যে আমরা 93 ব্যাচ, ওই সময় আপনারা যারা খবর নিয়ে এখনো দেখতে পারেন পত্রিকায় ঘাটাঘাটি করলে 93 ব্যাচের ম্যাট্রিক পরীক্ষার প্রশ্নটা আউট হয়ে গেছিল। পরে যেটা ইয়া ছিল ওইটা না করে 4 নাম্বার না 5 নাম্বার প্রশ্নটা আমাদের দিচ্ছিল, এবং ওইটা খুব ডিফিকাল্ট একটা, যেটা আশাই করা যাবে এরকম পরীক্ষা হয়েছিল। কিন্তু উনি আমাকে রেজাল্ট বলছিল যে তুই আর চিন্তা করিস না, তোর মার্কস থাকবে এত, দেয়া করতে হবে, আচ্ছা, মার্কসও মিলে গেছে হ্যাঁ আপনার। মিলে গেছে। আচ্ছা, তো এই জন্য ভাইয়ের প্রতি আমাদের ইয়ে ছিল আর আচ্ছা। খুব পেটটা ছিল বেশি। যাই হোক, ভাইয়ার কথা অনুযায়ী আমি একদিন গেলাম আপনার এই মাথার খুলি কোত্থেকে পাবো, কিভাবে পাবো, কিনা যায় কিনা। তো এই জন্য ও বলছিলেন যে না, তোমার কিনলে হবে না, তোমার নিজের হাতে তুলে নিয়ে আসতে হবে, কবর থেকে তুলে নিয়ে আসতে হবে। তো এটা একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল। যাই হোক, একবার আমি রাতের বেলা, আমি আমার সাথে আরো 2জন ছিল বন্ধু, তাদেরকে নিয়ে জয়েন কবরস্থানে ক্লাসের সাথে গেছি। তো সেটাও এক দরিদ্র মহিলা, আমাদের বাড়ির 3-4টা বাড়ির পরে থাকতেন, মানুষের বাসায় কাজকর্ম করতেন উনি। তো আমরা তো আর দেখতাম না যে ওনার তো আর কি মানে সোশ্যাল স্ট্যাটাসটা কি। যাই হোক, আমরা গেলাম ওনার সাথে, লাস্টে যখন ই ছিল সবাইতে লাস্টে আস্তে আস্তে আপনার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে আমরা যে কবরস্থানে গেছি। কবরস্থানে জয়েন কবরস্থানে যখন দাফন কাপড় করছি, তখন হঠাৎ করে আমার খেয়াল হলো যে ওই লাস্টের ঠিক পিছনেই দেয়ালে গা ঘেসে আপনার একটা কিছু হাড়গোড় রাখছে, আর এটার মধ্যে মাটি মুটি রাখানো একটা মাথার খুলিও আছে। এইটা দেখে তো আমার মাথার মধ্যে ওইটাই চলে আসছে যে আজকে পাইছি এই জিনিসটা, তো আর ছাড়া যাবে না। তো আমি কাউকে কিছু বললাম না, আমার বয়সী যে 2 বন্ধু ছিল ওদেরকে একটু ইশারা করলাম, এবং একবার মনে হলো যে ওদেরকে বলি, আবার মনে করলাম যে না, হয়তো ওরা ই করতে। আমি পরে ওইখান থেকে বের হয়ে যাওয়া পলিথিন ছিল, বাইরে থেকে পলিথিন জোগাড় করে মাথার খুলিটা নিয়ে নিছি। নিয়ে ওইটা নিয়ে আমরা 3জন আলাদা একটা রিক্সায় করে আবার বাসায় চলে আসছি। ওই গ্রুপের সাথে আসছি না, এই খাতের সাথে আর ওদের সাথে আসছি না, আমরা চলে আসছি বাসায়। তো আসার সময় আমি ওদেরকে বললাম যে দেখ, আমি কিন্তু একটা জিনিস নিয়ে আসছি, এটা কিন্তু পরে বলবো তোদেরকে। জিনিসটা ওরাও বুঝতে পারছিল যে আমি এই জিনিসটা করেছিলাম। তো রিক্সা বসে আমরা খুব একটা কথা বলি নাই, আর কেমন যেন একটু অন্যরকম হয়ে গেছিলাম। তো এসে আমি জিনিসটা চিন্তা করতেছিলাম সারাটা রাস্তায় যে আমি এটা কোথায় রাখবো। কারণ বাসায় যদি আব্বা জানে বা মা জানে বা ভাই বোন কেউ জানে যে আমি এরকম একটা জিনিস নিয়ে আসছি, আমার তো বাসায় থাকতে দিবে না। হ্যাঁ, আর উচ্চ মাধ্যমে সেটা পড়তে পারে। তো আমি তখন অনেক উইক করে বললাম, আমাদের বাসাটা হলো জীবনে একতলা একটা পুরো বাড়ি, আপনার আমাদের পুরো বাড়িটাই এই ঘেরাও করা, দেয়াল দিয়ে ঘেরা, আর এর সাথে একটা বাড়ি। তো আমি ছাদের উপরে উঠে গেছি, আমার ঠিক পাশে পিছনের বাসাতেই ছিল একটা টিনের দোতলা ঘর। ওই ভদ্রলোক শখ করে তুলছিলেন, ওই রকম ঘর আসলে দেখা যায় না। তো ওই দোতলা ঘর এবং আমাদের যে বিল্ডিংটা, এইটার ফাঁকে একটু জায়গা ছিল পানি যাওয়ার, ওইখানে আমরা অনেক কিছু লুকাই টুকাই রাখতাম, যেমন নাটাই, তারপরে আপনার আরো প্রয়োজনীয় খেলনা টেলনা যা আছে, ওই বয়সে যা যা নিয়ে মানুষ নাড়াচাড়া করে। তাই প্রয়োজনীয় ব্যাগটা ওই ঠিক আমার ঘরের উপরে এবং ওনাদের বিল্ডিং এর পাশে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আইসা কবরস্থান থেকে আসলে গোসল করতে হয়। তো গোসল টোসল করে ভাত টাত খাওয়া করে টিভি টিভি দেখে শুয়ে পড়ছি। তো রাত্রে, সেদিন রাত্রে আসলে কিছু ঘটে নাই, তারপরের রাত্রে। তো আমি কিন্তু ওই পরের দিন যে ওই মাথার খুলিটা আছে, এটা নিয়ে এটা আমি একটু সুযোগ খুঁজতেছিলাম, কারণ এটা ধুইতে হবে, ধুয়ে পরিষ্কার পরিষ্কার একটা ব্যাপার আছে। এখন যদি দুপুরবেলা আমি এটা ধোয়া শুরু করি বা অন্য কিছু করি, তো দেখে ফেলবে কেউ, ওইটা বের করার সাহস পাচ্ছিলাম না। সুযোগের অপেক্ষায় ছিলাম যে কখন এটাকে ধোয়া পরিষ্কার করে আমার ওই বড় ভাইয়ের কাছে নিয়ে যাওয়া যায়। তো ওনাকে আমি খুঁজতে গেছি ওনার বাসায়, ওনাকে 2বার গেছি যে নাই, উনি বাসায় নেই, কোথায় গেছেন আর কি। তো তারপরে আমি করলাম কি, যে সেদিন রাত্রেবেলা আমি খাওয়া দাওয়া করে সবার সাথে শুয়ে পড়ছি। তো আমি মাঝখানে, আমার রুমটা ছিল মাঝখানে, একাই থাকতাম। তো ওই ওই রুমে যখন রাত্রে শুইছি, আমি রাত্রে শোয়ার পর রাত্রে গভীর রাতে ঘুমিয়ে গেছে। হ্যাঁ, পেশাবের চাপ, পেশের ইয়েতে ঘুমিয়ে গেছে, ওইটা টয়লেটে যাব। তো টয়লেটে যাওয়ার জন্য আমি বের হয়েছি যখন, এই আমার ঘরে ডিম লাইট জ্বালানো ছিল। তো যখন আমি আমার ঘরের গেটটা খুলছি, আমার বাসার আমার রুম, তারপরে বারান্দা, তারপরে হলো আমার বাড়িতে দেয়াল, মানে যে দেয়াল দিয়ে ঘেরা, ওই ঠিক আমি দেখলাম যে আমার দেয়ালে, আমার ঘরের পাশে সামনেই একটা খালি জায়গাতে একটা 2টা পেয়ারা গাছ ছিল, একটা পেয়ারা গাছ। ওই পেয়ারা গাছটার গা ঘেঁষে দেয়ালের উপরে একজন ভদ্রলোক বসে আছেন। হ্যাঁ, একটা লোক বসে আছে, এবং আমি দেখে হঠাৎ করে চমকে উঠছি, আমার পুরো শরীর কেঁপে গেছে। আমি ওই লোকটার দিকে তাকায় আছি, দেখি লোকটা হাঁটু, 2 হাত পা ঝুলায় বসে আছে, জাস্ট বসে মাথাটা নিচে করে আছে, আমার দিকে তাকায় নেই, মাথাটা নিচে করে। তো
কিছুক্ষণ আমি যখন আবার করে বারান্দার লাইটটা জ্বালালাম তখন দেখি নাই। তো তখন আমি বলছি এটা মনের ভুল, এটা মনের ভুল, আহ, এটা কিছু না। তো আমি টয়লেটে গেলাম, কিন্তু আমার মনের ভিতর থেকে এই শিরশিরানি ভাবটা বা শরীরের সেই ভয়ঙ্কর ভাবটা যায় নাই। তো আমি টয়লেটে গেলাম, তাড়াতাড়ি টয়লেট টয়লেট করে এসে আমার রুম আবার আটকাই দিচ্ছি। তো আটকাই দিয়ে আমি যে দোয়া দূর করলাম যতটুকু যতটুকু জানি, আপনার শুয়ে পড়ার পরে আমার আর ঘুম আসে নাই, সে রাতে আমি পুরো ঘুমাইতে পারিনি। পরের দিনটাও আমার জানি কেমন দিন হলো। আর এখানে একটা আশ্চর্যজনক বিষয় হলো যে আমি কিন্তু মাথার খুলিটার কথা ভুলে গেছিলাম। পরবর্তী 2টা দিন ওই খুলিটার কথা আমার মাথার মধ্যেই ছিল না, যে এমন একটা জিনিস আমার এখানে আসছে, এবং যে জিনিসটা কবর দাফন করা হয়ে গেছে, এখন ভাবলে আমি ভয়ঙ্কর ভাবে আরো ভয় পেয়ে যাই যে এটা আমি কিভাবে করছিলাম। আমার মধ্যে কতখানি সাহস ছিল। একটা মানুষকে দাফন করা হয়েছে, সেখান থেকে আমি তুলে নিয়ে এসে বসছি যে আমার কাজের জন্য। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। যাই হোক, তারপরের রাত্রিতে সেম ঘটনাটা ঘটলো। আমি ওই যে সেই রাত্রে আমাকে কেউ পেশাবের চাপ ছিল না বা টয়লেটে যাওয়ার জন্য, হঠাৎ করে আমি শুনতে আমার জানলায় কেউ টোকা দিচ্ছে, মানে পিছনের জানলায় না, মানে আমার সামনের যে বারান্দার যে ঘেরা জানলাটা, এখানে টোকা দিচ্ছে। ঠাক 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 করে শব্দ হচ্ছে। তো শব্দ হচ্ছে, আমি উঠছি, উঠে আমি মনে করলাম যে আম্মা বা কেউ, আম্মা আবার এটা করতেন, যে মাঝে মাঝে দেখতেন যে আমি ঘুমাই আছি কিনা। মা আমার রুমের কাছে দিয়ে যাওয়ার সময় প্রায় দেখতেন যে আমি ঘুমাইছি কিনা। দেড় টোকা দিলাম, যে উঠে বলতাম কে, তোর মা বলতে কি রে ঘুমাইছিস না এখনো, ঘুমা এই তোর কিছু লাগবে, কিছু খাবি এবারে। মা এটা গভীর রাতে এটা আমাকে বলতেন যে কিছু খাবি কিনা, মানে একটা কে করতেন আর কি। তারপর বলছি মা, আমি বলছি মা, খুব শব্দ করে না। তো যাই হোক, কিছুক্ষণ পরে আমি মনে করলাম যে না, এটা মনে ভুল। আমি উঠে আবার বের হই। বের হয়ে আমি দেখি যে সেই লোকটা সেইখানে বসে আছে, এবং এবার নিচের দিকে না, সে আমার দিকে তাকায় আছে। একদম তাকায় আছে, নর্মাল একটা চোখ, বিষণ্ণ একটা চোখ, কোনো ভয়ঙ্কর তার মধ্যে কিছু ছিল না। কিন্তু এত রাতে আমাদের ওই দেয়ালের উপর একটা লোক এসে বসে থাকবে, সেটা আর কি কল্পনায় কেউ আশা করে না। যেমন একটা লোক বসে আছে, এবং মনে হচ্ছে লোকটা খুব বিধ্বস্ত হয়ে গেছে, আর কি শ্রমিক শ্রেণীর মানুষ যেরকম থাকে, ক্লান্ত একটা মানুষ, উনি বসে আছেন এখানে, এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকায় আছেন। তাকায় আছেন। আমি তখন বললাম কি যে আমাদের যে বারান্দার লাইটটা থাকে, তখন ওই লাইট সুইচটা অন করলাম। সুইচ অন করে দেখি লাইটটা জ্বলতেছে না। লাইটটা জ্বললে না, আমি আর কি দৌড়ায় বাথরুমের দিকে চলে গেছি। বাথরুমে কি মনে করে গেছি, আমি বাথরুমে যে বাথরুমের লাইট জ্বালাচ্ছি, দেখি বাথরুমের লাইট জ্বলছে। আমি বাথরুম থেকে যে বের হবো, ওই সাহস আমার ছিল না। তো আমি ওইখানে দাঁড়া ডাকতেছিলাম, মা মা করে বাথরুমে বসে ডাকতেছিলাম, মা মা, আব্বা আব্বা করে ডাকতেছিলাম। তো আমার ওই বাথরুমের সাথে যে রুমটা, আমার ছোট ভাই ঘুমাইতো, ও উঠছে। ওইটা বলছে যে দাদা কি হয়েছে, কি হয়েছে। আমি যে না, ওরে আর বলি নাই যে আমি একটা কিছু দেখতেছি। আমি বললাম যে না, হঠাৎ করে না, যে কেমন লাগলো এর জন্য ডাকলাম। কয়, তুমি তুমি খালি ভয় পাও, কি পাও না পাও, আবার বলে ব্ল্যাক ম্যাজিক করবা, এই ধরনের কথাবার্তা ও আমাকে বললো। আমি যাই হোক, আমি আমার রুমে শুয়ে পড়ছি। থার্ড নাই, মানে তারপরের দিন রাতে যে ঘটনাটা হলো, সেটা হলো ঘুম ভাঙছে আমার। আমাদের বাড়ির পিছনের যে ছাদটা, মানে চাল, যে ছাদের ইয়াতে আমি রাখছিলাম আমাদের ইয়াতে, সেখানে ধুম ধুম করে ইট পড়তেছে। এবং এটা বলবো যে ওই এলাকায় যারা আছেন বা যারা আমার এই এফএমএ শুনতেছেন, ওই এলাকায় যারা আছেন, তখন তখন এটা একটা, ওই ঘটনার পরেই, আমি ঘটনাটা কাউকে বলি নাই, তো ওই ঘটনাটার পরে ওই বাড়িটার ছাদের উপরে আপনার প্রতিদিন রাতে এটা পড়তেন। মানে কেউ সেটা কোনো সকাল দুপুর সন্ধ্যা না, মানে এটা কিন্তু নিয়ম করে পড়ে, যে হয়তো সন্ধ্যার পরে কারো দুষ্টু ছেলেরা করে। কিন্তু দেখা গেল যে ওই বাড়ির চালের উপরে রাত্রেবেলা ধুম, সন্ধ্যার সময় ধুম ধুম করে এটা পড়তেছে। তো আমরা অনেকবার দৌড়ায় বের হয়ে গেছি, ওই বাড়ির মালিক, তারপরে আমরা যারা ছিলাম, যে কারা এটা মারে, কারো দিক থেকে এই করছি, কিন্তু কারাই পাইনি, যে কাউকে টেস্ট করতে পারিনি। তো সেই রাতের কথা বলতেছি, যে সেই রাত, থার্ড রাতে আমি দেখলাম যে আমি এইরকম রাতে ঘুমিয়ে গেছে, আমি ঘর থেকে বের হয়েছি টয়লেটে যাওয়ার জন্যই বের হয়েছি। বের হওয়ার পরে ওই দরজা খোলার সাথে সাথে দেখি যে ওই লোকটা এবার উপরে ইয়াতে বসে নাই, মানে দেয়ালে বসে নাই। সে ঠিক দেয়াল থেকে নেমে আমার যে বারান্দার গ্রিলটা, আমার সরাসরি দরজার সরাসরি গ্রিলটার মধ্যে এসেছে, দাঁড়ায় আছে। জাস্ট গ্রিল, মনে হচ্ছে যে দুই হাত দিয়ে গ্রিলটা ধরে মুখটা গ্রিলের মধ্যে রেখে দিচ্ছে, এবং মনে হচ্ছে যে মুখটা দিয়ে গ্রিলটাকে বেদ করে সে ভিতরে চলে আসবে, এরকম। মানে দরজাটা খোলার সাথে সাথে এই দৃশ্যটা দেখে আমি আর ওইখানে ঠিক থাকতে পারিনি, আমি চিৎকার করে এসেছি, যে মা করে চিৎকার করে পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমার মা আব্বা সবাই দৌড়ায় চলে আসছেন রুম থেকে, যার যার রুম থেকে বোনরা চলে আসছে, ভাই চলে আসছে। তো আমাকে মাথায় টাথায় পানি দিয়ে ঠিকঠাক করলো, এই করলো, রুমে নিয়ে আব্বা জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি তখন আব্বাকে বললাম যে আব্বা এরকম, আমি এই 3 দিন যাবত একটা এই লোককে দেখতেছি যে এরকম দাঁড়ায় রয়েছে দেওয়ালের মধ্যে। 2 দিন দাঁড়ায় ছিল,
আজকে সে আমার পুরা গ্রিলের মধ্যে দিয়ে আমার মনে হলো যে সে আমার ভিতরে চলে আসবে। তো ঠিক সেই সময় সকালবেলা যখন এই সব আমি যে সবাইকে বললাম, আমার মনের মধ্যেই আমার তখন মনে হলো যে আমি যে ছাদে যে ইয়াটা রাখছি, যে ওই লোকটাই কি আসলে এটার জন্যই কি? পরে আমি ধীরে ধীরে চাল মিলায়ে দেখছি আসলে যেই লোকের খুলিটা আমি নিয়ে আসছিলাম, হইতে পারে ওই লোকটা সেই লোকটাই। মানে যার খুলিটা নিয়ে আসছি সেই লোকটাই হয়তো আমাকে একটা কিছু ইশারা করতেছিল বা আমাকে তারপরের দিন আমি করছি কি ওই সেদিনই আর কি, তো এই যেভাবে নিয়ে আসছিলাম, নিয়ে জুয়াইন কবরস্থানের যে ইয়া ছিলেন ইমাম সাহেব ছিলেন তাকে নিয়ে আমি যে সব ঘটনা বলছি এবং তার হাতে এই ইয়াটা দিয়ে দিচ্ছে, পলিথিনটা দিয়ে দিচ্ছে যে হুজুর আমার ভুল হয়ে গেছে, আমি তো এটা এই কারণে নিয়েছিলাম। তো সেই তারপরে কিন্তু আমার ব্ল্যাক হাতে যে ব্ল্যাক ম্যাজিক এগুলো এগুলো কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, বা এরপর আমি আর ট্রাই করি নাই। তো আপনি কখনো কোনো সফলতা পেয়েছিলেন? কোনদিন করেছিলেন এরকম করে সফলতা পেয়েছিলেন? হ্যাঁ, সফলতা পেয়েছি মানে একটা জিনিস সেটা হলো আমি কিন্তু অনেক কিছু বলতে পারি। আমি অনেক আচ্ছা। কিছু গেস করতে পারি। মানে আমার ফ্যামিলির অনেক ঘটনা আছে, সেটা ঘটে যায় যে অনেক কিছু ঘটে। সেটা আমি আপনি আগে আগে থেকে বলে আমি দিতে জানি। পারেন। এটা আমার ওয়াইফ জানে এবং আমি অনেককে অনেক ঘটনা বলে দেই যে, "এই তোমার সাথে কিন্তু এটা হচ্ছে বা এটা হবে, এই ঘটনার পরে এইটা হবে।" কিন্তু হ্যাঁ? আপনি যে ছেড়ে দিলেন এই কারণে আপনার পরে কোনো না, ক্ষতিগ্রস্ত আমি কখনো যে কোনো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হইনি। বিকজ আমি এইটার অত ডিপে যেতে পারি নাই। আচ্ছা, আপনি হ্যাঁ? মানে শুরুর দিকেই বুঝে গেছিলেন যে এটা হ্যাঁ। ঠিক আসলে আপনার জন্য না বা আপনার পছন্দের কোনো কাজ আসলে না। যাই হোক আপনি শুরুতেই বুঝে গিয়েছিলেন সেটা। যে আসলে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা হচ্ছে এটা কি আসলে কিন্তু মানুষকে একটু একটু করে খারাপের দিকে নিয়ে যায়। হ্যাঁ, এটা দিয়ে আসলে ভালো কিছু আশা করা যায় না। আচ্ছা। হ্যাঁ, তো এই শক্তিটা প্রথম থেকেই যারা বুঝতে পারে তারা কিন্তু ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এরকম একজন লোক পাই নাই যেটা এখনো কন্টিনিউ করছে এবং ইভেন দো ওই যে ভাইয়ার কথা বললাম উনিও কিন্তু ছেড়ে দিচ্ছেন। ছেড়ে হ্যাঁ, দিয়েছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য। রাতুল আমাদের এসএমএস করেছেন ভিআইপি রোড থেকে এবং তিনি বলেছেন আসলে মেক্সিমাম মানুষজনই আজকের এই ঘটনা দেখতে পাচ্ছি ইমরান খান কুয়েত থেকে এবং তিনি বলছেন তার কাছে একটা টাঙ্গাইলের একটা ঘটনা রয়েছে। মুরাদ সিলেট থেকে লিখেছেন এসএমএস করেছেন আমাদেরকে এবং তারা সবাই মিলে সাব্বির লন্ডন থেকে ভূতাকে আমি শুনছি এবং তাকে মিস করছি সেটা জানিয়েছেন। আমাদেরকে সাব্বিরকে অনেক ধন্যবাদ। অনেক দূর থেকে আমাদের সাথে আছেন আপনি। কবির রিজরা থেকে এসএমএস করেছেন আমাদেরকে। এসএমএস করেছেন আমাদেরকে ইমরান এবং শিমু সিলেট থেকে এবং তারা নতুন কাপল তারা একসাথে ভূতাকে আমি শুনছেন। এভরি ফ্রাইডে তারা এসএমএস পাঠান বাট আমরা তাদের এসএমএস পড়া হয় না। আজকে পড়া হয়ে গেল। এখন খুলনা থেকে এবং এবং তার সময় ভয় লেগেছে জিনিসটা ঘটনাটা ফাহাদ ইমতিয়াজ লুনা বরিশাল বিএম কলেজ থেকে লিখেছেন এবং এবং তিনি বলছেন ভূতা ফ্যানের শ্রোতা আছে অসম্ভব ভালো লাগছে রোদেলা আমাদের এখানে করেছেন এবং তিনি অনেক বড় ফ্যান ভূতা ফ্যানের গান সিলেট থেকে পাজল আমাদের এসএমএস করেছেন এবং তার কাছে ভালো লাগছে। জান্নাত এবং রবিন আমাদের এসএমএস করেছেন। জান্নাত, রবিন এবং বুলবুল আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস তিনি বলেছেন যে আমাকে কিছু ঘটনা বলতে। সুমন আমাদেরকে এসএমএস করেছে, হাফিজ এসএমএস করেছেন নুরুল ইসলাম টঙ্গী থেকে। আমাদেরকে এসএমএস করেছেন খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন। আমাদেরকে এসএমএস করেছেন কাশেম রেজা শ্যামলী চিটাগাং থেকে। আমাদেরকে শাওন সিলেট থেকে এসএমএস করেছেন। তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিলে পরে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9843 নাম্বারে।
আজকে একটা কথা পেয়েছি, একটু মোটামুটি আমার কাছে অন্যরকম লেগেছে বলে আমি হচ্ছে ব্যাপারটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যিনি লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি কলকাতা থেকে বলছি। আমি ভূত এফএম এর খুব বড় ফ্যান। কোনো এপিসোড মিস করিনি এখনো। আমি একজন ওয়েব ডেভেলপার। ওকে। আমার একটা ঘটনা বলছি, যদি ভালো লাগে পরে তাহলে পড়ে শোনালে খুব খুশি হব। 5 ইয়ার্স আগে, আগের কথা, আমি তখন টিবি মেনিনজাইটিস রোগে আমি অলমোস্ট কোমায় চলে যাই। কলকাতার বড় একটা নার্সিং হোমে আমার ট্রিটমেন্ট চলে। কোনো ডক্টর আমাকে ঠিক করতে পারছিলেন না। প্রতিদিন আমার খুব মাথায় যন্ত্রণা হতো। আমার নার্সরা আমাকে বেঁধে রাখতো, কারণ আমি মাথা ঠুকতে চাইতাম। যাই হোক, একদিন আমার একটু জ্ঞান আসে এবং বাড়ির লোকরা সবাই আমায় দেখতে আসে, কিন্তু কাউকেই আমি চিনতে পারিনি, শুধু মাকে চেনা লাগছিল। ওই দিন রাতে আমি ঘুমিয়ে আছি আর আমার সেন্স ভালোই ছিল। আমার হাত বাঁধা ছিল। হঠাৎ আমার মনে হলো ঝুমুরে একটা সাউন্ড আমার কানে আসছে। আমি তাকানোর চেষ্টা করলাম, কিন্তু তাকাতে পারলাম না, কথাও বলতে পারলাম না। তার কিছুক্ষণ পর মনে হলো যে আমার মাথায় একটা কেউ ঠান্ডা হাত বোলাচ্ছে। একটা মেয়ে, হাতে অনেক চুড়ি, আমার মাথায় সে হাত বোলাচ্ছে। আর আমার পর থেকে আমি সুস্থ হতে থাকি। আমার মেডিসিনেও কাজ করতে লাগলো। ওটা কে ছিল আমি আজও জানি না। কেউ যদি এক্সপ্লেইন করতে পারেন ভালো হয়। আরেকটা রিকোয়েস্ট আছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, আচ্ছা, ভূত এফএম নিয়ে অনেক তাদের বলেছেন যে মানে দেখা যাক আমরা কি হয়, এবং কিছু না হলে দোষ মাসুম, এটা তো আপনারা জানেনই। ওকে, আমার কাছে আরো বেশ কিছু এসএমএস রয়েছে। অনেক SMS না পড়লে আসলে বেশি কেমন লাগে যে আমি অনেক এছাড়াও শ্যামল বসু, হাসিব আমাদের এসএমএস করেছেন গোপালগঞ্জ, শেরপুর থেকে আমাদের এসএমএস করেছেন আরো অনেকে। আরো একজন নামটা লেখেননি, পরে লিখেছে, সুতরাং করতে পারছি না। শুরুতে নামটা লিখে ফেলতে হবে। সিম্পলি আমাদের এসএমএস করেছেন। তো তার কাছে আজকের স্টোরিগুলো ইন্টারেস্টিং আছে। আমি ম্যাক্সিমাম কি লিখেছেন বলছি না, কারণ ম্যাক্সিমাম প্রশংসা। গাজীপুর থেকে আরিফ এবং হাসিব এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে জমে গেছে, মানে জমে চরম হচ্ছে আর কি। আবির আমাদের এসএমএস করেছেন। আচ্ছা, ওকে। আমাদেরকে নিউ, রাকিব, রোমান, মিতু, মৌসুমী এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি বেনডন ফয়সাল এসএমএস করেছেন সাদাফ মানিকগঞ্জ থেকে। আমাদেরকে সাইদ এসএমএস করেছেন আদাবর থেকে। মুরাদ আরো অনেকে এসএমএস করেছেন, সেগুলো আমরা একে একে আসবো। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে, কখন আপনাদের, মানে কখন কোনো ঘটনা খুব বিশ্বাসযোগ্য মনে হয়, যখন বাড়ির কোনো সিনিয়র মানুষজন যখন সেই ঘটনাটা বলে তখন আপনাদের খুব বিশ্বাসযোগ্য মনে হয়। আমাদের আপনাদের, আপনার সাথে আপনার ওয়াইফ আছেন, আমি আপনার নামটা একটু জেনে নিই শুরুতে। আমার নাম মেহেরবানু বাহার। মেহেরবানু বাহার, ওকে। সো আমরা শুরুতে জানতে চাই যে, আমি যেটা বলছিলাম যে উনি আমাকে বলছিলেন যে আপনাদের বিক্রমপুর এলাকায় একটা বাড়ি নির্মাণ করতে গিয়ে কিছু সমস্যা হয়। ওটা তো উনি বলবেন। তার আগে যেহেতু আপনি মোটামুটি অনেক অল্প বয়স থেকে সেখানে ছিলেন, অনেক ছোটবেলা, ছোটবেলা ঠিক বলবো না, কিশোর বয়সটা মনে হয় কেটেছে ওইখানে। তো
ওই গ্রামে আসলে সমস্যাটা কি ছিল? আপনাদের যেখানে বাসাটা আপনারা করেছেন সেখানে আসলে এখন তো নতুন করে আবার বাসা করেছেন। তখন কি সমস্যা ছিল? এই ঘটনাটা ঘটে 1967 সনে। জি। বর্ষাকালে আমি নতুন চাকরি নেই, তার আগ পর্যন্ত আমি অন্য গ্রামে থাকতাম। আমরা সবাই অন্য গ্রামে থাকতাম। বিভিন্ন সমস্যার জন্য আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাই একই ইউনিয়নে। তো আমার চাকরি হওয়ার 5-6 মাস পরে আমি আমাদের নতুন বাড়িতে যাই, দেখতে যে বাড়িটা কেমন। তো যাওয়ার পরে দেখলাম মোটামুটি বাড়ি খারাপ না। ওটা একটা হিন্দু বুদ্ধিস্ট গ্রাম, হিন্দু বাড়িতেই আমাদের থাকার ব্যবস্থা। আমি রাত্রে যখন শুই, শোয়ার আমাকে আমি আমাকে শোয়ার ব্যবস্থা করলো একটা বড় ঘরের পাশেই, মানে বলতে গেলে 3 চালা একটা রুমের মতো আর কি, বারান্দার মতো, সেখানে আমার থাকার ব্যবস্থা করলো। তা আমি জানলা খুলে শুয়ে আছি, আর একটু একটু মানে মানে এই বাইরের পরিবেশটা একটু পরিষ্কার পরিষ্কার অবস্থায়, মানে আছে, আলো আছে, চাঁদের আলো আছে। তা আমার হঠাৎ মানে আমার ঘুম আসে, ঘুম আসে না, ঘুম আসে, ঘুম আসে না একটা অবস্থা। তা একবার যখন আমার আসলে ঘুম আসতে আরম্ভ করছে একটা সময়, আমার হঠাৎ একটু একটু মানে খুলে গেল। আমি চেয়ে দেখি যে আমার জানালার পাশ দিয়েই মানে একটা মহিলা, খুব বুড়া মহিলা, লম্বা চুল, তার একদম মাটি পর্যন্ত মানে হয়ে গেছে, মাটিতে শেষটা শেষে আস্তে আস্তে আগাইতেছে। তো দেখার পরে আমি আগে কিছু কাউকে বললাম না, রাত অনেক, দরজা জানালা বন্ধ করে আমি শুয়ে থাকলাম। তো সকালে এটা মাকে বললাম যে মা, রাত্রে আমি এই ঘটনা দেখছি। তো মা আমার ছোট ছোটার সাথে এই কথাটা বলেন যে তোমার ভাতিজাটা ঢাকা থেকে আসছে, রাত্রে এই ঘরে শোয়াইছি, আর সে তো সব জিনিস দেখছে, আর কি করা যায়। তো আমার চাচা খুব এটা পছন্দ করেন এই কথাটা, বললো যে তোমার ছেলেকে তুমি এখন দিলা কেন? তুমি তো জানো যে নতুন গ্রাম, এই গ্রামের মধ্যে আমাদের আবার সমস্যা আছে, আর এই এলাকাও ভালো না। উনি আবার কিছু জানতেন, ওই ফকরামি কিছু জানতেন আর কি। তো উনি মাকে বললেন যে তাড়াতাড়ি পানি গরম করো, আমি শুদ্ধ অবস্থা করতেছি, তোমার ছেলেকে গরম পানি গোসল করতে হবে। তো গরম পানি গোসল করে আমাকে শুকনো খাবার টাবার দিল, আমি সেটা খেলাম। তারপরে আমি যে কদিন থাকতাম বাড়িতে, আমি আর ওই জানালা খুলে ঘুমাতাম না, জানালা বন্ধ করে ঘুমাতাম। আচ্ছা। আর এছাড়া আর কোনদিন কোনো কিছু দেখেছেন এখানে? আচ্ছা, এছাড়া এরপরে তারপর তো একদিন আমি ঢাকায় থাকলাম, ঢাকা চাকরি করতাম, তারপর বিদেশে চলে যাই। বিদেশ থেকে আসার পরে আমি আমার মার কাছে শোনা ঘটনাটা, সেটা হলো যে বাবা একবার আমাদের এই বর্ষাকালে আউশ ধান মানে সিদ্ধ করছে, আর এদিকে বৃষ্টিও চলতেছে, গ্রামে হতেছে। তো বৃষ্টির মধ্যে আউশ ধান আর শুকাতে পারে না। তো বাবা মা বুদ্ধি করে ওরা খেয়াল করলো যে পাশে তো আসছে প্রাইভেট স্কুল, সেখানে যদি চাল ধান করে নিয়ে যাওয়া হয়, তাহলে হয়তো সেখানে আস্তে আস্তে বাতাসে শুকায় যাবে। কারণ ওই দিনের বেলা থাকে বৃষ্টি, রাত্রের বেলা কম থাকে, আবার রাত্রে একটু বৃষ্টি আসলো, দিনের বেলা একটু কম হয়, এইভাবে আর কি বাতাসে বাতাসে শুকায় যাবে। আর স্কুলটা খুব বদমুখ ছিল, প্রাইমারি স্কুলটা। তো এইভাবে চলতেছে। প্রথম দিন মোটামুটি গেছে, তার পরের দিনেই বাবা দেখে যে কি যেন একটা কালো জিনিস তার দিকে আগায় আসতেছে। উনি এত দৌড় পড়তেন, আমরা যখন উঠছিলাম, দৌড় পড়তে পড়তে উনি চেষ্টা করলেন যে যেইভাবে হোক কোরআন শরীফের যত ভালো ভালো আয়াত আছে, যে আয়াতগুলি পড়লে মানে খারাপ জিনিস দূরে সরে যায়, ওগুলো উনি পড়লেন, কিন্তু মানে না, শুধু আগাই আসতেছে। তারপরে কোনো একটা কারণ সময় গিয়ে থেমে গেল। বাবার হাতে হারিকেন ছিল, বাবা বসে থাকলো ঘরের মধ্যে, ওই স্কুল ঘরে। পরের দিন সকালবেলা এসে মাকে বললো যে আমি এই অবস্থা দেখছি, আমি আর থাকতে পারবো না, ধান শুকাক না শুকাক, ওইদিকে আমি ফিরে যাবো না। এইগুলো একটা ঘটনা। আচ্ছা, আপনাদের ওখানে আমি একটা জিনিস আমার কাছে শুনছিলাম, সেটা আমরা পরে আবার শুনবো, কিন্তু একটু বলেন তো, আপনাদের ওখানে নাকি গলায় কাটা জিন আছে এরকম বলছিলেন? হ্যাঁ, গলা কাটায়, এরা বলে স্কন্ধ নাইয়া। আচ্ছা, স্কন্ধ নাইয়া। স্কন্ধ নাইয়া, এটা নাকি এই রাস্তার মাঝখান দিয়ে চলে। আচ্ছা। রাস্তার মাঝখান দিয়ে চলে, যদি এদের সামনে কেউ পড়ে যায় তাহলে সর্বনাশ করে দেয়। এটা খুবই ভয়ঙ্কর তার মানে। খুবই ভয়ঙ্কর, অনেক বড় একটা খারাপ জিন। জি।
ওইটা যারা দেখছে তারা অনেকে সমস্যা পড়ে গেছে এবং অনেকে চোখ নষ্ট হয়ে গেছে বাঁচুক। আচ্ছা, আমরা এখন ওনার কাছে একটু যাই এবং আমরা তার কাছ থেকে কিছু ঘটনা শুনবো এবং বাড়ি নির্মাণ করতে গিয়ে উনি বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলেন। আমরা খুব ছোট, ছোট করে শুনবো, তারপরে আবারও ফিরে আসবো আপনার কাছে। আমি একটু বলি যে আপনি তো বাড়ি নির্মাণ করতে গেছিলেন। এটা কত সালে হবে যখন বাড়িটা নির্মাণ করতে যান ওইখানে? এটা 2008-এ। 2008-এ। হ্যাঁ, তো এটা আপনি ১ম ওখানে গিয়ে কোন দিন বুঝতে পারলেন যে এইখানে কোনো একটা ঝামেলা আছে? ঝামেলা হচ্ছে, ১ম তো বাড়ি করতে যখন গেছি, আমাদের তো ছাড়া মানে টিনের বাড়ি ছিলেন ঘর আগে। যেহেতু বিক্রমপুর এলাকা, টিনের ঘর, পানি এলাকা। তো আমার শাশুড়ির অনেক দিনের ইচ্ছা ছিল যেন ওখানে বিল্ডিং ওঠে। ছেলেরা চাকরি করে বিদেশে, অনেক পয়সাপাতি করছে। এই কথা বলার পরে আমাকে বলল যে, "বউ একটা, তুমি বিল্ডিং করো। দেশে তো অনেক মানুষের বিল্ডিং আছে, তুমি একটা করো।" ঠিক আছে, করি। তো আমি আমার ভাইকে নিয়ে, আমার ছোট ভাই আমার সঙ্গে থাকে, ঢাকায় চাকরি করে, সে আমার সঙ্গে থাকে। ওকে বললাম, "বাবু চল তো, আমরা এটা নিয়ে বাড়িতে রেখে আসি।" তো আমরা ৩ ট্রাক ইটা নিয়ে এসে রাখছি। রাখার পরে সাধারণত ট্রাক থেকে ইটাগুলো তো লেবারেরা মানে সাজায় সাজায় রাখে। তো না, ও সাজায় রাখছে। এই ২ দিন, ১ দিন কি ২ দিন পরে আমি আবার দেখি যে ইটাগুলো সব এলোমেলো যেন ট্রাক উল্টে আছে এ ধরনের। আমি বললাম যে, "দেখো," আমার সাহেবকে বলতেছে যে, "দেখো বাবুরাব্বা, এটা আমার মনে হয় যে এটা ছাড়া বাড়ি, ফল-টল তো সবাই লুটে-পুটে খায়, মাছ-টাছ ধরে খায়। তো সম্ভবত গ্রামের লোকজন চাইতেছে না যে আমরা এখানে আসি।" তো সে কোনো মন্তব্য করেনি। তারপর আমরা একটা ছোট ঘরের মধ্যে থাকতাম পাশে। একটা মানে ছোট রুমের মতো করে, অফিস রুমের মতো করে রাখছি। ওটাতে আমি আমার ২ টা মেয়েকে, বড় মেয়েকে ঢাকা রেখে গেছি। ছোট ২ বাচ্চাকে নিয়ে গেছি, আমার ৩ টা মেয়ে। তো ওই ঘরে থাকতাম। তো আর পাশে টিন দিয়ে আবার লেবারদের ঘর তৈরি করছি। আমি সাধারণত ঢাকা শহরে এখানে মাইন্ড করার কিছু নাই। ঢাকা শহরে লেবারদের অনেক দাম। গ্রামে লেবারদের দাম একটু কম। আমি ৳১০০, ৳১২০ করে লেবারের মজুরি। আমি নিয়ে আসলাম আমার দেশের বাপের বাড়ি থেকে ৮-১০ জন। ওর মধ্যে মুরুব্বি ছিলেন ২ জন। তো আচ্ছা, আইনুল মামা নামে একজন ছিলেন মুরুব্বি। উনি আবার একটু ঝাড়ফুঁক জানতেন। তো আমি ওইখানে ছোট ঘরটাতে থাকতাম। তো টিনের পর আসে একটা যে কি ভারী জিনিস বসতো, আর টিনটা আ এত জোরে মানে হাঁটা দিত যে মানে টিনগুলা ভেঙে এখনই পড়ে যায়, এখনই পড়ে যাবে। এই ধরনের কান্ড হচ্ছে। তো আইনুল মামাকে আবার এই কথা বললাম। তো আইনুল মামা বলল যে, "ঠিক আছে মা, একটু সাবধানে থাইকো।" কথা ঠিক আছে। পাশের আমার পুকুরের ওই পারে আ পূর্ব দিকে ওই বাড়ির বউ আমাকে বলতেছে, "কাকি, তুমি কিন্তু রাত-বিরাত বেরোয় না।" তা ও মনে করছে যে আমি হয়তো কিছু অনুভব করি না। এইজন্য এই কথাটা বলছে। এই কথা বলার পরে আছে। তো আমি আর কিছু বলিনি, শুধু হাসি চলে আসছে। তো এরকম আছে, ওই ছোট ঘরের মধ্যে আছি শুয়ে। একদিন দেখতে শুনে মানে শব্দ শুনতেছি যে ৪-৫ টা ড্যাগ আমার পুবের পুকুরে মাজা ধোয়া করতেছে। আমি টর্চ নিয়ে বের হইছি। বের হয়ে দেখি না, কোনো কিছু নাই। আবার ঘরে চলে গেলাম। তারপরে আবার বললাম, "বাবুরাব্বা একটু চলো তো, দেখি কে মাজে?" তো উনি বলতেছে, "এই পুষ্কুনির মধ্যে ড্যাগ মাজে, তোমার সমস্যা কি?" তা আমি বললাম যে, "রাত ২ টার সময় কিসের মাঝামাঝি? কি? আমার সম্ভবত কেউ হয়তো মাছ-টাছ ধরার প্ল্যান করছে।" এই কথা বলছি। এভাবে আমার মানে দিন আমাদের যাইতেছে। মানে বিভিন্ন উৎপাত যাইতেছে। তো যখন আমার ওয়ালটা উঠে গেছে ৫-৭ ফিট হবে। তো লেবার গুলো কাজ শেষ করে ঘরের মধ্যে, তাদের ঘরে তারা চলে আসছে। আমি আমার ওই ছোট ঘরের মধ্যে চলে আসছি। লেবার গুলো রাত যখন ১২টা ১২:৩০ বাজে, তো ওর মধ্যে একটা লেবার ছিল নাদিম। নাদিম আর বাবু, ওরা কিন্তু আপন চাচাতো ভাই ছিল। তো ও আমাকে বলতেছে, নাদিম ঝাঁপ দিয়ে উঠে এসে, "এই আপা, আপা, আপা উঠতো।" আমি, "কি হইছে?" বলছে, "ওয়ালকে যদি ভাঙে ফেলতেছে, এখানে বাড়ি করতে দিবে না।" বললাম যে, টর্চ নিয়ে বের হয়ে লেবার গুলো সব বের হয়েছে, ৭-৮ জনে বের হয়েছে, আমরা ২ জন বের হয়েছি। তো আর একটা লেবারকে আবার আমার ছোট ঘরের দরজার মধ্যে রাখলাম, "এই বাবু দুটো ঘুমায় আছে, তুই পাহারা দিস।" যে দেখি না, কিছু না। এইভাবেই চললো। আমাদের প্রতিদিন ওয়াল ভাঙে। আর প্রতিদিন মানে শব্দটা হয় ওয়াল ভাঙা, বাট ওয়াল ভাঙা হয় এবং না। আমি একটা জিনিস শুনছিলাম যে আপনাদের এখানে আপনার শ্বশুর সাহেব যিনি, তাকে সবাই খুব শ্রদ্ধা করেন এবং আপনাদের ওই ফ্যামিলিটাকে এত বেশি মানুষজন পছন্দ করেন যে কোনো মানুষের এটা করার কথা। না, 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 না। এবং আমার সাহেবকেও মানে আমার যে উনাকে অনেক পছন্দ করেন লোকজন। আমি সাধারণত গ্রামে আসলে আ বলতে হয়তো আমার এলাকার লোকজন ভাবলে হয়তো বলবে যে, "ভাবির কাছে আর আসে চা খাওয়া যাবে না।" বিকালবেলা এই বেলা ৩টা থেকে শুরু হয়ে যায় আমার চা বানা।
মানে আমি নিজে একটা হোটেলের ওয়েটার হয়েছে অলরেডি। চা আর বিস্কিট বিতরণ করার জন্য। ভাবি চা বানাবো না, টোস্ট বিস্কুট আনো, চা আনো। তো সুতরাং তাদেরকে আর করার কথা না, এবং আপনি দেখলেন যে পরপর 3 দিনই এরকম হ্যাঁ, ভেঙে ফেললো। ভেঙে ফেলতেছে। আচ্ছা। কিন্তু না, ভাঙে না। সকালবেলা দেখি ঠিকই আছে। সকালবেলা ঠিক আছে। তারপর আমাদের আবার বাথরুমের ওইভাবে ঘরটা উঠে গেল। এখন টিন, উপরে খাড়া টিন দিয়ে ফেলছি। তো আমার চাচী শাশুড়ি আছে, খালা শাশুড়ি আছে। ওনারা বলতেছে, বউ ছোট ঘরে আর থাকবা কেন? তোমরা তাহলে বড় ঘরে চলে যাও। তো যেহেতু আমাদের ওই যে বারান্দায় দেওয়ার জন্য টিন নিয়ে আসা হয়েছে, ওই টিন গুলো জানালার মধ্যে মানে বাঁশ গায়ে খুঁটি গাড়ে ওটা আটকায় দিলাম, তার জানালা দিলাম। আর লেবার গুলো ঘুমাতো বারান্দায়, আমি ঘুমাতাম ভিতরটা রুমে বাচ্চা নিয়ে। তো ঘুমাসতাম, ঠিক আছে। একদিন দেখি কি, সেটা সম্ভবত সোমবার, মঙ্গলবার অত শনিবার, আমার সঠিক মনে নেই। আমি বসে আছি বারান্দায়। তো আমার পশ্চিমে যে গ্রাম আছে, তো পশ্চিমের গ্রামটাতে দেখতেছি একটা মানে লাইটের মতো দূর থেকে। তো আমি আবার আইনুল মামাকে বলতেছি, আইনুল মামা দেখছেন বা আমাদের গ্রামের কাণ্ড, আমাদের গ্রাম মনে হয় ভালো না, কারেন্ট থাকে না। আর ওই যে পাশের গ্রামে কারেন্ট আছে, আরামে সবাই ঘুমাইতেছে। আমি এই কথাটা বলতে সময় নিয়েছে, বাট আগুনের ওই গোলাটা আমার বারান্দার কাছে আসতে সময় নেই। ধাপ করে এসে পড়েছে একদম। হ্যাঁ, আর সে ওটা দাঁড়ায় গেল। তখন তো মামা তো মানে অস্থির হয়ে গেছে, আমি নিজেও ভয় পেয়ে গেছি। আমাকে আবার ঘরের মধ্যে জড়ায় ধরে নিয়ে চলে গেলাম। আমার হাজবেন্ড আমাকে ঘরে নিয়ে, এত উৎপাত করে, তুমি কি জন্য রাতে বেলা বের হও ঘর থেকে? কিন্তু গরমে তো ঘুম আসতে পারি না, সারাক্ষণ আমরা ফ্যানের নিচে থাকি। এই কথা বলার পরে আছে। আরেকদিন দেখতেছি ওই আগুনের গোলার এখন চাকরি হয়ে গেল, ওই দিক দিয়ে আসা যাওয়া, বলতে গেলে ওর এখন ওটা রাস্তায় হয়ে গেল ওই যে। আরেকদিন দেখি যে একজন হুজুর আমার উঠান দিয়ে, আমার বাড়িটার সামনে একটা গেট আছে, ওই যে যেহেতু গোডাউনের ওই যে কেমিক্যালের ড্রাম রাখতো, তো গেট আছে, লক করে রাখতো। ওমা, ও দেখছি যে হুজুরটা প্রথমে আসলো আপনার উত্তর দিক থেকে আসে, দক্ষিণ দিক দিয়ে আমার উঠান দিয়ে হুজুরটা চলে গেল, যাচ্ছে। তা আমি বললাম যে কি ব্যাপার, যেহেতু সাধারণত বিক্রমপুরের বাড়ি ঘেরা না, মানে আরেক বাড়ির লোক আরেক বাড়ির উঠান দিয়ে যেতে পারে, কেউ মাইন্ড করে না এটা। তো হুজুর চলে যাচ্ছে, তেমন হয়তো ওই পাড়ার হুজুর নামাজ পড়তে যাচ্ছে। কিন্তু হুজুর বর্ষাকাল, হুজুরটা গেট পার হলো কিভাবে? আমার ওখানে কাঠবাগান আছে, গেটের কাঠবাগান, হুজুরটা পার হয়ে গেল কিভাবে? গেটের চাবি তো আমার কাছে, চাবি তো চাইলেও না। তারপরে আমি আবার আইনুল মামাকে বললাম, মামা হুজুর দেখে নামাজ পড়তে দেয়। তো তোমাকে না বলছি তুমি ঘর থেকে বেরোয় না, তোমার কি দরকার পরে বের হওয়ার, আমাকে বলবো আমার। আর ওই গলা কাটা ইয়েটা কবে দেখলেন? হ্যাঁ, ওটা দেখছি আমি আমার বাড়ি বানার পরে। আচ্ছা। মিলাদ হয়ে গেল, একদিন বসে আছি বারান্দায়। তো দেখতেছি আমার আবার একটা খালাতো দেবর আছে, ও একটু মানে দুষ্ট টাইপের। আমি ওকে আমি মানে মন্তব্য করি, এখনো ও দুষ্ট টাইপের, মানুষকে বিরক্ত করতে পারলে খুব খুশি হয়। তো আমি বারান্দায় বসে আছি, রাত 12টা 12:30 হবে। এই আমার বাড়ির উঠানে একটা মোটা আম গাছ আছে। মোটা আম গাছটার মধ্যে হাঁটু দিয়ে, মানে ডালের মধ্যে হাঁটু দিয়ে হাত দুটো নিচ দিক করে ঝুলে আসছে। তা আমি আবার বলতেছি, দেখছো বাবা, এই শয়তানটা আসছে আবার আমাকে ভয় দেখাতে, কাণ্ডটা দেখো, কাল সকালটা হোক, ওর গালে যদি একটা থাপ্পড় না দিছি, এ আবার পিছন থেকে আসে আমাকে এভাবে জড়ায় ধরে ঘরের ভিতর নিয়ে চলে গেছে। তখন আমি আবার আর কোনো কথা বলবো না, তুমি এত কথা বলো কেন? যা দেখছো দেখছো, সকালবেলা আর বিচার করো, এই কথা বলে ও ধমক দিয়ে আমাকে শোয়ায় রাখলো। তার 2 দিন পর 3 দিনের দিনে রাতের বেলা আমি বাথরুমে যাও, মানে 2 রুমের মাঝখানে বাথরুমটা, আর এদিকে ডাইনিং স্পেসটা। তো ডাইনিং স্পেস থেকেও আপনি বাথরুমে যেতে পারবেন, 2 রুম থেকে বের হয়ে যেতে পারবেন। তো এখন আমি বাথরুমে বের হয়েছি, বের হয়ে দেখি যে মানে মাথা আমার সিঁড়িটা, বারান্দার পর ডাইনিং স্পেসের পর বারান্দা, বারান্দার পর সিঁড়ি, বাইরে বের হওয়া। তো সিঁড়ির নিচে মানে এমন ভাবে দাঁড়ায় আছে, আমি আবার বলতেছি, দেখছো বাবা, আজকে আবার ফাজিলটা আমাকে কিভাবে ভয় দেখাবে, আজকে কি জানি পড়ে আসছে। তো কিন্তু না, সেটা নড়তেছে না, চড়তেছে না, কোনোই নাই। সে বের হলো, বের হয়ে ওই কিছু নেই এই কথা বারবার করে বলে এসছে, আমাকে ভিতরে নিয়ে চলে গেল। কিন্তু এখন অব্দি আমি গ্রামে গেলে ওই জিনিসটা আমি আমার চোখে পড়ে, এবং একটা ছোট বাচ্চা পানির উপর দিয়ে হেঁটে চলে যায়। আমার বাড়ির কাঠবাগানের ওই মাথায় একটা গর্ত আছে, মানে পুষ্কর। মানে প্রতিবারই আপনি দেখেন যে ছোট বাচ্চা হেঁটে চলে যাচ্ছে। হ্যাঁ, রাত আপনি 12টা 12:30টার পরে আমার বারান্দায় বসলে দেখবেন যে ওই যে গ্রামে কিছু দুষ্টু বাচ্চা আছে না, সাইকেলের টায়ার এভাবে চালাইতে চালাইতে চলে যায়, দেখবেন যে ওইভাবে মানে টায়ার চালাইতে চালাইতে চলে যাচ্ছে।
এটা আসে উত্তর থেকে দক্ষিণে চলে যায়। আচ্ছা, আমি তো আবার একটু ওনার কাছে যাই এবং আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হচ্ছে যে আপনি তো ওই গ্রামে বড় হয়েছেন। বড় মানে কি আপনি একটা নির্দিষ্ট বয়সের পরে যদিও গিয়েছেন ওই গ্রামে। তারপরে আপনার কি মনে হয় যে এই জায়গাটা যে এরকম, এর পেছনে কারণ কি? মানে কোনো কারণ কি আছে এর পেছনে? এর পেছনে যে কারণটা মানে পরে আমরা শুনছি বিভিন্ন লোকের কাছ থেকে যে ওই বাড়ি ছিল সারা বাড়ি, ফাঁকা বাড়ি ছিল। আচ্ছা, ওই দুটো বাড়ি ছিল পাশাপাশি, একটা ছিল ফাঁকা বাড়ি, যেখানে আমরা প্রথম ঘর করলাম। তারপরে যে বাড়িটা ওটা আমরা কিনলাম, ওই বাড়িতে একটা পরিবার থাকতো, হিন্দু পরিবার, তার কোনো ছেলে মেয়ে ছিল না। আচ্ছা, আর এত ফাঁকা ছিল যে মানে এই অনেকে বলতো যে রাত্রে নাকি দেখতো যে উত্তর পশ্চিম কোণা থেকে কোন একটা লোক হাইটা দক্ষিণ পূর্ব কোণা দিকে চলে যেত। আচ্ছা, এবং সে যে হাঁটতো মনে হয় যেন পা দিয়ে সে হাঁটে না, সেটা মানে মানে উড়ে উড়ে হাঁটতে একটা ভাব তার মানে তার মধ্যে ছিল আর কি, যারা দেখছে তাকে এইভাবে। আচ্ছা, তা আমার মা একদিন আমাকে বললেন যে এই বাড়িটা ভালো না, তোমার বাবাকে বলছি এবং সে কিছু দরদ পড়ছে, তোমাদের কোনো সমস্যা হবে না পুরান বাড়িতে, তোমাদের পুরান বাড়িতে কোনো সমস্যা হবে না, নতুন বাড়ির সম্বন্ধে এখন তো কিছু লোক ঘর টর তৈরি করা হয়নি, আর ওইটা আমরা এখনো হাত দিইনি, নতুন বাবা কিছু বলে নেই। আচ্ছা, এই কথাটা উনি বললেন আমাকে। আচ্ছা। আমরা একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদেরকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক কষ্ট করেছেন আপনারা আমাদের এখানে এসে। আমরা যদি পরে সময় পাই তাহলে আপনাদের কাছে আবার ফিরে আসবো। তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা অনেক কষ্ট করে এসেছেন। কিছু এসএমএস রয়েছে, আয়েশা আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন তাসিম ময়মনসিং থেকে। আমাদেরকে আদিল এসএমএস করেছেন আবিদ এসএমএস করেছেন মঈন মিরপুর থেকে। আমাদেরকে এসএমএস করেছেন রায়হান এবং সুরভি। আমাদের এসএমএস করেছেন রাতিম। আমাদের এসএমএস করেছেন সিয়াম পঞ্চবটি নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও ডিজে সাগর আমাদের এসএমএস করেছেন আমাদের শাহরিয়ার। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আচ্ছা আরেকজন ডিজে বাহাউদ্দিন। ওকে, আমাদের রুবেল এসএমএস করেছেন। তার থার্ড স্টোরিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমাদেরকে রূপা এবং নোমান এসএমএস করেছেন খুলনা থেকে। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে নাইম। আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আনোয়ার এবং নাইম আরো একবার। ইমন পটুয়াখালী থেকে আমাদের এসএমএস করেছেন। সিলেট থেকে আমাদের পাভেল এসএমএস করেছেন। আগে নামটা লিখতে হবে ভাইয়া প্লিজ। রাতুল এবং লিমা আমাদের এসএমএস করেছেন নিতু ঢাকা ইউনিভার্সিটি থেকে। এবং তিনি বলছেন যে নতুন ভূত FM আসলে আউটস্ট্যান্ডিং। আমাদেরকে এসএমএস করেছেন বেল্লাল চিটাগং থেকে। অনেকদিন পর তিনি ভূত FM শুনছেন। সাগর আমাদের এসএমএস করেছেন এবং তিনি শুনছেন ভূত FM। নবীল আমাদের এসএমএস করেছেন এবং সাব্বির লাভ ভূত FM ফারহান চিলি থেকে লিখেছেন অনেক এসএমএস পাঠিয়েছি কিন্তু পড়া হয় না, আমি পড়ে ফেললাম। শাহিন আমাদের এসএমএস করেছেন। অদিত রাজশাহী থেকে এসএমএস করেছেন। সাগর প্রথম ঘটনাটা খুব ভালো লেগেছে তার কাছে সেটা জানিয়েছেন। গৌরব আমাদের এসএমএস করেছেন এবং আমাদের এসএমএস করেছেন মামুন চাঁদপুর থেকে। আমাদের এসএমএস করেছেন রাকিব সহ আরো অনেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, কিছু পড়ে ফেলি আসলে, কমায় ফেলি কিছু। রাসান আমাদের এসএমএস করেছেন বরিশাল থেকে। শৈশব আমাদের এসএমএস করেছেন পুরান ঢাকা থেকে। ভেরি নাইস স্টোরি লিখেছেন। ডিজে সাগর সাভার ক্যান্টনমেন্ট থেকে এসএমএস করেছেন, ভালো লাগছে তার কাছে। সাজান আমাদের এসএমএস করেছেন। জাহিদ এবং আরিফ মুসলিম আমাদের এসএমএস করেছেন আমাদেরকে সাইমুল কবির রাজশাহী থেকে। খুব মজা লাগছে তার কাছে। সুমন লিজা বরিশাল থেকে এসএমএস করেছেন ভূত FM দ্য বেস্ট শো তাই লিখেছেন। বিল্লাল রাজীব আমাদের গাজীপুর থেকে এসএমএস করেছেন। মিম এসএমএস করেছেন আমাদেরকে রিধু হবিগঞ্জ থেকে। এছাড়াও রানা আমাদের এসএমএস করেছেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ গাজীপুর থেকে। এবং তার কাছে ভালো লাগছে। আমাদেরকে তানভীর আবিদ এসএমএস করেছেন আমাদেরকে অপু। আপনারা বিভিন্ন জন, আমি জানি যে বিভিন্ন পেশার সাথে সম্পৃক্ত, বিভিন্ন জন বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করেন। সো আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনাদের সবার সহযোগিতার প্রয়োজন আসলে। যেমন যারা মেডিকেল কলেজ আছেন আপনারা জানেন সবাই যে মেডিকেল কলেজের ঘটনাগুলো খুব বেশি মানুষ আগ্রহ ভরে শোনে। সুতরাং যারা মেডিকেল কলেজের স্টুডেন্ট রয়েছেন, যারা ডাক্তার রয়েছেন, তাদের যারা রাতের বেলায় বিশেষ করে রাস্তায় যাদের ডিউটি থাকে, যারা কাজ করেন, তাদেরকে যেমন হচ্ছে আমাদের নিরাপত্তা দায়িত্বে যারা রয়েছেন, আমাদের সেই সমস্ত মানুষজন আসতে পারেন যারা যাদের কারণে আমরা খুব স্বাভাবিকভাবে রাস্তায় চলাফেরা করতে পারি। আপনারা বিভিন্ন নানান পেশাজীবী মানুষ রয়েছেন যারা আসলে ভূতের মান আরো আরো অনেক বাড়িয়ে দিতে পারেন এবং আপনাদের সহযোগিতা পেয়েছি অতীতে, ভবিষ্যতেও পাবো সেটা আশা করি। একটা বিরতিতে যেতেই হচ্ছে এবং তারপরে নতুন অতিথি নিয়ে ফিরছি। তো আমাদের সাথে সাথে
আল্লাহ। আমি রাসেল এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা শুনছেন সবসময় রেডিও 88.2 FM, নিঃসন্দেহে বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, এবং চলছে ভূত এফএম। আর এই মুহূর্তে আমার সাথে নতুন কিছু অতিথি জয়েন করেছেন। কি হবে যদি আজকে এই এপিসোডটি আপনি মিস করে ফেলেন? আপনার যদি গ্রামীণ ফোন হাতে থাকে তাহলে কোনো সমস্যাই নেই। আপনি আপনার গ্রামীণ ফোন নাম্বার থেকে জাস্ট ডায়াল করুন 404088, তাহলেই দেখবেন কি ঘটে। আপনি আপনার যে সমস্ত এপিসোড গুলো, আপনার যে এপিসোড গুলো মানে আপনার যেটা বারবার শুনতে ইচ্ছে করে, সেই এপিসোড গুলো আপনি চাইলে কিন্তু আবার শুনে ফেলতে পারবেন। আচ্ছা, আমরা সবসময় একটা জিনিস বলি যে আমাদের সাথে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে, এবং সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের কারণেই ভূত এফএম এত দূর পর্যন্ত আসতে পেরেছে এবং আরো বহুদূর যেতে চাই উইথ গ্রামীণ ফোন। সো লাস্ট উইকে আমরা যখন খুঁজছিলাম কিছু স্পেশাল গেস্ট, তখন আমরা যেমন আজকে আমাদের সাথে মানে এগিয়ে এসেছেন অনেকেই, এবং সেই সাথে লাস্ট উইকে আপনাদের মনে আছে কিনা যে এখানে এসেছিলেন শামীম ভাই, তিনি ঘটনা শেয়ার করেছিলেন এবং তিনি আবার আমাকে হেল্প করেছেন। আর একজন গেস্ট, তিনি আমাকে আরেকজন গেস্টের খোঁজ দিয়েছেন যিনি আসলেই অনেক স্পেশাল, এবং তিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। আমি শুরুতেই আপনাদের সবাইকে তার সাথে পরিচয় করে দিচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমি বিভোর বলছিলাম। আমার আপনার পুরো নামটা একটু বলেন তো। বিভোর বার্নার্ড জং। ওকে। সো আপনি এমনিতে বড় হয়েছেন কোন এলাকায়? আমার অ্যাকচুয়ালি বড় হওয়া সম্পূর্ণ এটা একটা গ্রাম, হালুয়াঘাট। কোথায় এটা একটু অনেকে হয়তো এটা ময়মনসিং ডিস্ট্রিক্ট, হালুয়াঘাট থানার লাস্ট বর্ডার থানা একেবারে। একদম তার মানে দেশের শেষ প্রান্তে বলা যেতে দেশের পারে। শেষ প্রান্তে। বলা যেতে পারে। ওকে। আপনি খ্রিস্টান ধর্ম অবলম্বী এবং আপনি আপনার যে ঘটনাটা বলবেন সেটা আপনাদের গ্রেভইয়ার্ড নিয়ে। রাইট। ওকে, আমি শুনি ঘটনাটা। এটা হলো অ্যাকচুয়ালি এটা আমার গ্রামেরই ঘটে যাওয়া একটা সত্য, মানে রিয়েল ঘটনা। বেশ, সেটা আমরা অনেক ছোটকালীন সময়ে, যে অ্যাবাউট 10-12 বছর আগের হবে হয়তো। আচ্ছা। সেটা হলো আমাদের গ্রামে বেশ কয়েকটা আমাদের খ্রিস্টানদের কবরস্থান আছে, ফ্যামিলি কবরস্থান যেটা। সেখানে আমাদের আমরা হলো আমাদের গ্রামের লাস্ট সীমানার দিকে, দেখুন পশ্চিম সাইডে, আমাদের পূর্ব সাইডে একটা কবরস্থান আছে, এর মাঝখানে আরেকটা ছোট কবরস্থান আছে। দেন আমাদের ফ্যামিলি যে কবরস্থান, সেটা আমাদের বাড়ির একটু দূরে কাছেই। তো এটা হলো সেই একটা রাতের ঘটনা। সেটা হলো একদিন ওই যে সর্বপূবের যে গ্রামের ওখানে একটা কবরস্থান, সেখান থেকে হঠাৎ করে, মানে কবরস্থান থেকে হাতের তালির আওয়াজের মতো হয়ে আসে অনেকগুলা। সো এরপরে যেটা ওইটা পাশেই যে জিনিসটা আরেকটা বাড়ি আছে, তার পিছনে একটা কবরস্থান, ওই বাড়িতে ওই যে হাতের তালি দেওয়া হয়, সেই একটা গ্রুপ চারিদিকে ওই, সেটা আমরা যেটা বলি উঠানের চারিদিকে ওরা ঘুরে। অ্যাকচুয়ালি এটা বলে নেওয়া ভালো যে আমাদের খ্রিস্টানদের মধ্যে আমরা কীর্তন যেটা বলি, আমরা প্রত্যেক বাড়ির আহ, প্রত্যেক বাড়িতে বাড়িতে করে গ্রুপ করে আমরা ঘুরি। এটা আমাদের ক্রিসমাস টাইম গুলাতে। তো ঠিক সেইভাবে এটা ঘুরতে থাকে ওই বাড়িতে। বেশ কিছুক্ষণ ঘোরার পরে ওটা পিছনে একটা কবরস্থান আছে ওই মানে বাড়ির। মানে ওই জিনিসটা কি যেটা দেখেছিলেন, মানে যেটা ওটা বলছেন সেটা কিরকম দেখতে? জিনিসটা অ্যাকচুয়ালি এটা আমার বাবা দেখছে। আসলে অ্যাকচুয়ালি এটা একটু বলে নেওয়া ভালো। আগে গ্রামে এরকম হতো যে আহ, হঠাৎ করে, মানে অনেক আওয়াজ করে এসে হঠাৎ করে গ্রামে স্টপ হয়ে যেত সবকিছু, দেন ডাকাতি শুরু হতো। তো সেদিন বাবা সেরকম কিছু এক্সপেক্ট করতেছিল। সো ওই আওয়াজটা শোনার পরে বাবা আহ জানালাটা অল্প করে খুলে পর্দাটা সরিয়ে খেয়াল করতেছিলেন যে জিনিসটা কি হচ্ছে। তো হঠাৎ করে উনি খেয়াল করলেন ওই যে একটা গ্রুপ যেটা আসতেছিল ঘুরে ঘুরে, সেটা আমাদের কবরস্থানের কাছে আসলো। যারা কীর্তন করতে করতে আসছিল। হ্যাঁ, কীর্তন করতে করতে আসছিল। দেন আমাদের এখান থেকে কিছু, এই জিনিসটা দেখতে হলো ঠিক একটা রাজহাঁসের মতো, বাট ওরা আওয়াজ করতেছিল, কিন্তু এটা হচ্ছিল হাতের তালির মতো। এবং আমাদের কবরস্থান গুলা থেকে বেশ কিছুগুলো বের হয়ে গেল।
রাজহাঁসের মতো হ্যাঁ, রাজহাঁসের মতো। তারা একসাথে গ্রুপ করে আবার আমাদের রাস্তা হয়ে দক্ষিণ পাশে আরেকটা কবরস্থান আছে, সেদিকে চলে গেল। আচ্ছা। নিশ্চয়ই এরকম। এবং মানে এটাতে মানে সবচেয়ে বেশি অস্বাভাবিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে কবরস্থানে তো এদের থাকার কোনো কারণ নাই। জি। ওকে। আরো কিছু ঘটনা আপনি বলছিলেন আপনাদের ওই এলাকার। আরো কিছু ঘটনা বলতে সেটা হলো আপনি একটা বিশেষ একটা টাইপের একটা ভয়ের কিছুর নাম বলছিলেন আপনি ওখানে। একটা আচ্ছা, আপনি বলেন, আপনি আপনি বললে আপনি বুঝতে পারবেন। আপনি মনে হয় মনে করে নেক্সট দিতে পারছি না। ঘটনাটা। জি, 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 জি। আচ্ছা, নেক্সট ঘটনাটা আরেকটা, সেটা আমার বড় চাচার সাথে হওয়া, যেটা এটাও রিয়েল একটা ঘটনা। যে বড় চাচা, আমরা আমাদের ভাষায় বলি ফাজং। তো বড় চাচা এটা হলো আমাদের গ্রামগুলোতে আগে, অনেক অনেক বছর আগে, উনি অনেক বয়স্ক। তো আগে ওনারা যখন ইয়াং ছিলেন, তখন ওখানে আমরা বলি যেটা কাচারি ঘর। কাচারি ঘর যেখানে ইয়াংরা থাকতো, যুবকরা। তো ওখানে আমার নর্মালি এগুলোতে একা একা থাকতো, মাঝে মাঝে আড্ডা হতো ইয়াংদের। বাট নর্মালি যখন ফ্যামিলির মানুষ একা থাকতো, তখন একাই থাকতো ওখানে আমার ফাজং। তো ওনার একটা অভ্যাস ছিল, যে জিনিসটা হলো, উনি জাল বোনার অভ্যাস ছিল ওনার। উনি অনেক রাত পর্যন্ত জাল বুনতেন। তো প্রায় তিনি একটা জিনিস এক্সপিরিয়েন্স করতেন, যে জিনিসটা আমাদের ওই একটু ঘরের বর্ণনাটা দেওয়া উচিত। যে এখানে যে ঘরটা ছিল, এটা হলো ওই সনের ঘর, যেটা ছাউনিটা। এবং নর্মালি এই জিনিসটা, যে ওই ঘরে একটু আওয়াজ হলে এটা বড় রকম একটা আওয়াজ সৃষ্টি হয়। তো উনি প্রায় রিয়েলাইজ করতেন যে একটা বিড়াল সবসময় ওই সনের ঘরের উপর দিয়ে হাঁটাহাঁটি করতো। বাট অ্যাকচুয়ালি বিড়াল এমন ভাবে হাঁটে যে বিড়ালের হাঁটার কোনো আওয়াজই হয় না। বাট উনি এটা রিয়েলাইজ করতেন, যখন ওই বিড়ালটা হাঁটতো আপনার ওই আহ, ঘরের উপর দিয়ে, ওটা একটা ঘ্যাস ঘ্যাস এরকম একটা আওয়াজ হতো, যেমন মনে হতো ভারী কিছু পাড়া দিচ্ছে। হ্যাঁ, বিড়ালটা হাঁটছে। আচ্ছা, ওকে। ভারী কিছু পাড়া দিচ্ছে ওখানে। উনি বেশ একবার নামলেন। ওদিন ছিল, যেদিনের ঘটনা সেদিন ছিল চাঁদনি রাত। উনি একবার নামলেন এবং উনি বিড়ালটাকে তাড়ানোর চেষ্টা করলেন। তো ঘরটা ছিল পূর্ব পশ্চিম। ওদিন ছিল আহ, পুরা চাঁদনি রাত, স্পষ্ট দেখা যাচ্ছিল। ওই বিড়ালটা একবার, ঘরটা পূব পশ্চিম ছিল, একবার পূব থেকে পশ্চিমে, আবার পশ্চিম থেকে পূবে যাচ্ছিল। তারপর যখন আমার ওই বড় চাচা ফাজং, উনি যখন নামতেন, বিড়ালটা স্থির হয়ে পূর্ব দিকে তাকিয়ে থাকতো, মানে যেদিকে চাঁদ সেদিকে তাকিয়ে থাকতো। তারপর এভাবে কিছু সময় যাওয়ার পরে উনি অস্বস্তি ফিল করলেন। এরপরে উনি আমাদের বাড়িতে যেটা আমরা বলি হলা, গরু পিটানো যেটা, ওটা নিয়ে উনি বের হলেন। ওটা নিয়ে বের হওয়ার পরে ওই বিড়ালটা ঠিক উনি এভাবে আবার দেখলেন যে পূর্ব দিকে চেয়ে, উনি যখন বের হয়েছেন, ওইটা আবার স্থির হয়ে পূর্ব দিকে চেয়ে আছে। উনি ওই লাঠিটা নিয়ে বিড়ালটাকে একেবারে ধীরে ছুঁড়ে দিলেন। ছোড়ার পর যে জিনিসটা হলো, বিড়ালটা ধাপ করে নিচে পড়ে গেল। তারপর অনেক রাত হয়ে গেছে, তো উনিও ভাবলেন অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। উনি জাল বোনা বন্ধ করে ঘুমিয়ে পড়লেন। তো কিছুক্ষণ পরে যেটা উনি শুনতে পাচ্ছেন, যে একটা বাইরে একটা ছাগলের আওয়াজ শুনতে পাচ্ছেন উনি। যে সামহাও ছাগলটা হয়তো বা খোয়ার থেকে বের হয়ে, এটা হয়তো বা বাইরে চলে আসছে, আওয়াজ করছে। এটাকে উনি ভাবলেন ঠিক আছে, বের হয়ে আসছে, আমি এটা আবার খোয়ারে ঢুকিয়ে দিই। উনি এই ভেবে উনি বাইরে যখন দরজাটা খুললেন, দরজা খোলার সাথে সাথে উনি সেন্সলেস হয়ে পড়ে গেলেন। দেন ওনাকে আহ, তুলে নিয়ে বিছানায় শোয়ানো হলো। শোয়ানোর পরে উনি যেটা স্বপ্নে উনি যেটা দেখলেন, যে জিনিসটা, ওই যে বিড়ালটা, ওটা ওনাকে স্বপ্নের মধ্যে বলল যে আমি একটুকের জন্য বেঁচে গেছি, বাট আমি তোমাকে ছাড়বো না। এই জিনিসটা বিড়ালটা আমার ওই বড় চাচাকে বললেন। এরপর থেকে যে ঘটনাগুলো হতো, যে প্রায় রাতেই ওই, হয়তো আমরা এটাকে যেভাবে বলি, বা জিন বা মন্দ আত্মা, সেটা সবসময় তার কাছে আসে। আপনাদের ওখানে কি এটা কোনো নাম আছে এটা? আমরা নর্মালি ভূতি বলি, বা অ্যাকচুয়ালি আমাদের ভাষায় এটা মিমাং বলি আমরা। মিমাং বলেন? আচ্ছা। রাইট, আমাদের ভাষায় আমরা মিমাং বলি। তো সেটা তার কাছে আসতো এবং এসে প্রায় বলতো যে
আমার ক্ষতি করার তুমি চেষ্টা করছিলা, চলো আমরা দুজনে লড়াই করি, যে জিতবে সে তার দাস হয়ে থাকবে সারা জীবন। তো একদিন আমার ফাজং বা এগুলা অ্যাভয়েড করতো, বাট একদিন এগুলা এভাবে হতে হতে একদিন চরম মাত্রায় এটা পৌঁছালো। উনিও বললেন যাই হোক আমি তার সাথে আমি কুস্তিতে যাব। যাই হোক, এরপরে তাদের যেটা ই ছিল যে স্বপ্নে তাকে বলতো যদি আমি হারি আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকবো, আর যদি তুমি হারো আমি তোমাকে একেবারে শেষ করে ফেলবো। এই জিনিসটা একদিন রাত্রে এরকমই করলো, তারা দুজনে নড়লো এবং নড়ার পরে আমার যে ফাজং উনি এখনো জীবিত, উনি জিতলেন। উনি জিতার পরে এটা শুনতাম যে মাঝখানে যখন আমার ফাজং ওনাকে ডাকতো, ওই মন্দ আত্মাটাকে, এটা আসতো। বাট একটা সময় পরে উনি যখন বয়স হয়ে গেল, উনি যখন তাকে বললেন আমি তোমাকে মুক্তি দিলাম আর ডিস্টার্ব করবো না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তিনি আবার এসছেন একটা অর্গানাইজেশন থেকে, যেখানে তিনি একটা আইটিতে কাজ করেন তিনি, এবং তার বাসায় কিছু অদ্ভুত দৃশ্য ধরা পড়ে তার ক্যামেরায়, যেটা তিনি খুব মানে আমাদের সাথে শেয়ার করতে চান, এবং সেটা আমি একটু শুনে ফেলি। আপনার নামটা প্লিজ একটু বলবেন। আমার নাম সাদমান হক, আমি কদমতলা বাসাবো থেকে এসেছি। জি। তো আমরা বাসাবো কদমতলাতে প্রায় 1 বছর ধরে আছে, যে ম্যাচটাতে আমরা থাকি। এখানে টোটাল আমরা 12 জন মেম্বারের মতো থাকি। তো সেখানে প্রায় গত 2 মাস ধরে প্রবলেমটা দেখা যাচ্ছে, মানে অলৌকিক ঘটনাটা। তো প্রথম ব্যাপারটা দেখা যায় হচ্ছে আমার ক্যামেরাতে, সিসি ক্যামেরা যেটা আছে, 2টা ক্যামেরা। তো আমি একদিন বাসার বাইরে থাকি, তো আমার কম্পিউটার হচ্ছে 24 আওয়ার্স অন থাকে, কারণ আমি কেজিএসডি টরেন্ট বা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করা লাগে, বা আমার অফিসিয়াল ফাইল যেগুলো ডকুমেন্টস যে কোনো সময় অ্যাক্সেস করা লাগতে পারে, যার কারণে আমার 24 আওয়ার্স পিসিটাই অন থাকে। তো প্রায় আমার 2 বছর হয়েছে পিসি যেটা কিনেছি অলওয়েজ অন থাকে, এটা কখনো অফ হয় না। তো সেদিন আমার ফাইল অ্যাক্সেস করার দরকার পড়ে, তো হঠাৎ করে আমি পিসিতে টিম ভিউয়ারে ঢুকি, টিম ভিউয়ার দিয়ে। তো তখন দেখতে পাই যে সিসি ক্যামেরাতে ঢুকে চেক করি যে বাসায় কেউ আছে বা কে কি করছে। তো বাসায় তখন কেউ নেই, ফুল লাইট অফ করা। তো তখন হঠাৎ করে দেখতে পাই যে একটা টিস্যু পেপার টাইপের সাদা একটা আলো রুমের মধ্যে ঘোরাঘুরি করছে, পুরো অন্ধকার। তো আমার ক্যামেরাটা ওর মোশন সেন্সর ক্যামেরা, যেটা বিভিন্ন জিনিস হঠাৎ করে সামনে দিয়ে গেলে ডিটেক্ট করতে পারে, অথবা এটা হচ্ছে আপনার লাইট অফ হয়ে গেলে বা অন্ধকার হয়ে গেলে অটোমেটিক এটা লাইট অ্যাক্টিভেট হয়ে যায়, মানে সন্ধ্যা হয়ে গেলে অটোমেটিক লাইটটা জ্বলে। তো তখন দেখলাম যে একটা লাইট ঘোরাঘুরি করছে, একটা আলো টাইপের। তো তখন চিন্তা করলাম যে কোনো চোর আসলো নাকি বাসায়, যেহেতু বাসায় কেউ নেই, একটা লাইট ঘোরাঘুরি করছে। তো তখন আমি চিন্তা করে যে কে থাকতে পারে। তো তখন আমাদের এক মেস মেম্বার হাসান ভাই, তাকে আর কি আমি কল দিই যে আপনি কি বাসায় এসেছেন। তো সে বলে যে না আমি তো বাসায় এখনো আসিনি। তো এরপরে আমি চিন্তা করি যে তাহলে তো বাসায় এখনো কেউ নাই, তো কে হতে পারে। তো এরপরে আমি বাসায় হঠাৎ করে তখন দেখা যাচ্ছে যে কম্পিউটারটা অফ হয়ে গেল, শাটডাউন হয়ে গেছে, মানে আমার টিম ভিউয়ারটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এরপরে আমি চিন্তা করি যে তাহলে বাসায় যাই, তাহলে হয়তো চোরই এসেছে, যেহেতু আমার কম্পিউটারটা শাটডাউন হয়ে গেছে, আমি অ্যাক্সেস করতে পারছি না। তো পরে বাসায় এসে দেখি যে কম্পিউটার ওকে, মানে অন হয়ে আছে। তো পরে যখন আমি ভিডিওটা চেক করলাম, দেখা যাচ্ছে যে ওই টিস্যু পেপার টাইপের একটা উড়ে যাচ্ছে। তো বাসায় সবাই ম্যাচ মেম্বার যখন আসছে, তো তখন সবাইকে দেখালাম ভিডিওটা, তো সবাই দেখে অনেক দুষ্টামি করলো যে হয়তো টিস্যু পেপারে উড়ে গিয়েছে বা এই টাইপের কিছু। তো আমরা তখন সেদিন মাথায় ওটা আর কি বেশি আনিনি। এরপরে দিন সেম ঘটনা আবার ঘটছে। তো আমি বাসায় যখন রাতে আসি তখন চেক করে দেখি যে সেম ভিডিও একটা, তখন আর কি জুম করে দেখলাম অনেকটা ভি শেপের মতো একটা আলো। আর আরেকটা ছবিতে দেখা যাচ্ছে ভিডিওতে, ওটা হচ্ছে একটা তরোয়ালের মতো, মানে ফ্যান টাইপের একটা আছে, একটু বাঁকানো থাকে যেটা। তো ওই টাইপের একটা আলো জুম বা ওই এক্সাক্ট টাইমটাতে পজ করলে ভিডিও মানে শেপটা বোঝা যায়। তো পরে ওটা নিয়ে আমরা অনেক গবেষণা করি যে নিজেরা নিজেরা যে কি হতে পারে বা কি। তো তখন সবাই চিন্তা করি যে অনেক গ্যাস টাইপের হতে পারে, যে কোনো আলো হয়তো বা বাইরে থেকে আলো আসছে কিনা। তো সবকিছু ভাবে আমরা চিন্তা করে দেখি যে না, বাইরে থেকে আলো আসার কোনো ওয়েই নাই, মানে আমাদের টোটাল পর্দা দিয়ে সবকটা জানলা আটকানো থাকে। তো পরবর্তীতে আমরা এই ব্যাপারটা নিয়ে ইমাম সাহেবের সাথে কথা বলি পাশে এক জায়গায়। তো এটার মেইন কথা বলার কারণটা হচ্ছে ভূত এফএম এর যে একটা ভিডিও বের করেছিল, ভূত এফএম এর ভূত স্টিম। তো ওই ভিডিওতে দেখা গিয়েছে যে একটা আলো একটা জানলার পিছন দিয়ে চলে যাচ্ছে।
তো ওই আলোটা মাথায় আমার যখন আসছে তখন চিন্তা করলাম হয়তো ভূতের এখানে সেখানে বলেছিল যে কোনো শেপ হয় না, ভূতটা যে মানুষ আকৃতিই হবে এরকম কোনো মানে নেই। তো তখন ওই ভিডিওটা মাথায় আসছে পরে আমি চিন্তা করলাম যে তাহলে আমরা যে আলোটা দেখছি এটাও তাহলে ওইরকম কিছু হতে পারে, যেহেতু ভূতের ভাবে দেখেছিলাম ভিডিওটাতে। তো তখন আমি চিন্তা করি যে আচ্ছা তাহলে ইমাম সাহেবের সাথে কথা বলি। তো তৌফিক ভাই আছে আমাদের মেসে একজন, তো তাকে পাঠাই। সে একটু মানে নামাজ কালাম বেশি পড়ে, তো তাকে ইমাম সাহেবের কাছে পাঠানো হয়। তো সে ইমাম সাহেবের সাথে কথা বলে, সে ইমাম সাহেব একজন বুজুর্গ ব্যক্তির ঠিকানা দেয়। তো তার সাথে কথা বলার পর তাকে বাসায় নিয়ে আসা হয়। তো বাসায় আনার পর যখন চেক করা হয়, সে বাসায় কিছুক্ষণ থাকার পরে বলে যে হ্যাঁ আপনাদের বাসায় কিছু একটা আছে, যে জিনিসটা হচ্ছে একটু বয়স্ক, মানে জিন টাইপের কিছু আছে যার বয়সটা অনেক বেশি। সে আপনাদের কোনো ক্ষতি করবে না যদি না আপনার তার কোনো ক্ষতি করেন। তো সে বলে চলে যায়। তো পরে সেদিন রাতে আমরা চিন্তা করি যে আচ্ছা যেহেতু এর টাইপের একটা প্রবলেম আছে, তো আমরা একটা মিলাদ দিই। তো সেদিন রাতে আমরা মিষ্টি, তারপরে গোলাপ জল, আগরবাতি এগুলা এনে সেদিন মিলাদের ব্যবস্থা করি। তো সেদিন মিলাদ দেওয়ার পরে রাত 12:30টার দিকে মিলাদ শেষ হওয়ার পর আমরা 3টা মিষ্টি বাহিরে একটা গাছ আছে, গাব গাছ, সেই গাছটার উপরে প্যাকেট রেখে আছে মনির ভাইয়া আর একজন সাথে দিয়েছিল। তো গাছটার উপরে রেখে আসার পরে প্যাকেট সহ 3টা মিষ্টি রেখে আসে। তো সকাল 5:30-6টার দিকে যখন আবার চেক করতে মানে একটা উৎসাহ টাইপ মানে একটা ই টাইপের যা এক্সাইটেড আমরা সবাই ছিলাম, তো তারা চেক করতে যেয়ে দেখে যে মিষ্টির প্যাকেটটা আছে বাট মিষ্টিটা নেই। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করলাম যে হয়তো কোনো মানুষও খেতে পারে বা পশু পাখি বা বিড়াল ছিল কিনা। তো মিষ্টির প্যাকেটটা এক্সাক্ট ওই জায়গাটাতেই আছে, কিন্তু যে মিষ্টিগুলো ছিল সেই মিষ্টিগুলো আর কি প্যাকেটের মধ্যে নেই। তো পরবর্তীতে এই নিয়ে আমরা তো চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, যদি সেই ব্যক্তি মানে যার জন্য আমরা মিষ্টি দিয়েছি সেই যদি খেয়ে থাকে দ্যাটস ওকে, তাহলে হয়তো সে আমাদের কোনো প্রবলেম করবে না। তো পরবর্তীতে আমরা একটু মানে ই করি যে না ঠিক আছে তাহলে ওকে। পরবর্তী দিন দেখা যাচ্ছে যে প্রবলেমটা আরো বেড়ে গেল। আরো বেড়ে গেল। জি জি। আচ্ছা। তো একটা রুমে দেখা যাচ্ছে যেটা আগে কখনো হয়নি, একটা পচা গন্ধের মতো আসতেছে, যেমন ফ্রিজে পচা মাছ থাকলে যে টাইপের গন্ধ আসে, তো ওই টাইপের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে একটু আরো বেশি ভয় মানে ঢুকলো যে কি হলো, আমরা মিলাদ পড়লাম এরপরে ব্যাপারটা বেড়ে গেল। আর আরেকটা যেটা আর কি, দুইজন ছিল একটা রুমে, তারা আর কি ফার্স্টে বলে নাই, তারা আর কি একটু কনফিউজ ছিল যে আসলে কি এটা তারা ফিল করতেছে সত্যিকার বা তাদের মনের ভয়। তারা এরকম ফিল করছিল যে তাদের পাশ দিয়ে কেউ হেঁটে যাচ্ছে রাতে শোয়ার পরে, বা তাদের দিকে কেউ তাকিয়ে আছে, এরকম টাইপের একটা ফিল হচ্ছিল তাদের মধ্যে। তো তারা আর কি পরবর্তীতে আমাদের ঘটনাটা বলে যে এরকম আমাদের কাছে ফিল হচ্ছে। তো এরকম চলে যাওয়ার পরে আমি ভিডিও গুলো আমার কাছে সবই স্টোরেজ ছিল। তো দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন দিন ঘটছে। তো পরবর্তীতে আমরা এই জিনিসটা অনেকদিন পরে মানে ই করছি না, ঠিক আছে যেরকম চলতেছে চলতে থাকে, আমাদের যেহেতু সমস্যা করছে না। থামলো কিভাবে এটা? এটা এখনো চলতেছে, বাট মাঝখানে একদিন আমি টেস্ট করেছিলাম, আমার কম্পিউটারে ইয়াসিন সূরা ছেড়ে রেখে গিয়েছিলাম। আর আমি নিজেও প্রতিদিন বাইরে যাওয়ার সময় এখন মাঝে মাঝে দিয়ে দিই, বাট এখন দেখা যাচ্ছে ইয়াসিন সূরা প্রথম দিন কাজ করেছে, তো সেদিন আর কি কোনো আলো ডিটেক্ট করতে পারেনি আমার আপনার ক্যামেরা। এখনো তার মানে এই সমস্যার মধ্যে আছেন। আপনার হ্যাঁ। নামটা আপনি আরেকবার জানাবেন সবাইকে। আমার নাম হচ্ছে সাদমান হক। সাদমান হক। জি। সাদমান হক, আপনি এই নামে কিন্তু ইউটিউবে বা জি কোথাও জি। কিন্তু আপনি এটা আপ করে দিতে পারেন, আমি যাতে সবাই দেখতে আপনি পারে। আমাকে মেল দিয়েছিলেন আমি শোনাতে আগ্রহী কিনা। এরপরে সবচেয়ে বড় যে ঘটনা ঘটে, আমি কম্পিউটার কিন্তু আমি বলেছি অলওয়েজ অন থাকে আমার। আমার টোটাল 4 টেরাবাইট এইচডিডি লাগানো আছে আমার কম্পিউটারে। তো সেখানে আমার যখন আমি মেল পেয়েছি আপনাদের কাছ থেকে, তো তখন আমি এগুলো কম্পিউটার থেকে পেন ড্রাইভে কপি করব। যখন পেন ড্রাইভ লাগিয়েছি আমার টোটাল আর কি 4 টেরাবাইট হার্ড ডিস্ক সব কয়টাই ক্র্যাশ হয়ে গিয়েছে। তো আমি মানে পুরাই হয়ে গেছি যে আসলে এই যে ব্যাপারটা কি হলো। আপনার কাছে তখন এখন কোনো ভিডিও নাই তার মানে? হ্যাঁ আছে এখন। আছে, এখনো আছে। এখন আমি সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ না, আমি সেটাই বলছি, যেটা আছে সেটা আপনি কিন্তু আপ হ্যাঁ, করে দিতে পারেন, ওইটা যেটা আমি সবাই দেখতে পারে। হ্যাঁ সেটা আমার আপ করা আছে, মানে আমার সিসিটিভি ক্যামেরাটাতে সিস্টেম করা ছিল। পরবর্তীতে আমি কনফিউজ হয়ে যে ভিডিও তাহলে তো সবই চলে গেল। কিন্তু যখন আমি কম্পিউটারে আবার নতুন হার্ড ডিস্ক কিনে ইনস্টল করি, তখন আর কি গুগল ড্রাইভ একটা সফটওয়্যার আছে, ওইটাতে আমার অটোমেটিক আপ করা ছিল ভিডিওগুলো, যাক, যার আপনার কারণে আর কি সেই স্টোরেজে ফুটেজগুলো রয়ে গিয়েছে। হ্যাঁ, এখনই মানে আপনি যখন এই অবস্থায় এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার জি, ঘটনার জন্য। আপনি যখন ওই অবস্থায় এসেছিলেন তখন সবাই বলে, হ্যাঁ হ্যাঁ তাহলে তো এরকমই হয়, এই সমস্ত ঘটনা এরকম ঘটে, তারপরে এক সময় হার্ড ডিস্ক ক্র্যাশ করে এবং তারপরে এই ঘটনাগুলো পাওয়া যায় না। হ্যাঁ, এটাই তো একটা খুব চমৎকার। অনেকেই থাকতেই পারেন এরকম যে জাস্ট বসেই আছেন এই জিনিসটার সময়, এই তো পাইছি।
ভিডিওগুলো আছে শুনে খুব ভালো লাগলো। আপনার নাম দিয়েই আপনি ইউটিউবে আপ করেন এবং আমাদেরকে জানিয়ে দেন, আমরা এখান থেকে সবাইকে জানিয়ে দেবো, যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে অ্যাটলিস্ট এবং দেখে বুঝতে পারে যে কি হয়েছে। এনিওয়েজ, আমার কাছে বেশ কিছু এসএমএস হয়েছে। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে আমাদের এসএমএস করেছেন, হাউ আর ইউ রাসেল ভাই, কারেন্ট নাই, মশার কামড় খেয়ে ভূত FM শুনছি। তারপরে যে আপনি আমাদের সাথে রয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মোমের নাম উল্লাহ আমাদের গাইবান্ধা থেকে এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে সিদ্দিক জুরাইন থেকে। এসএমএস করেছেন আমাদেরকে ফুর্তি বাবু সালি কি সাকলাইন আচ্ছা না, সাকলাইন নাম হয়, সুকালিয়ান এরকম টাইপের কয়েকটা নাম, সুবর্ণা আমাদেরকে এসএমএস করেছেন। কামরুল জামান আমতলি বরগুনা থেকে আমাদের এসএমএস করেছেন। বিল্লাল এসএমএস করেছেন তন্ময় এবং তার কাছে স্টোরিটা অনেক ভালো লেগেছে। আমাদেরকে সাব্বির আমাদেরকে এসএমএস করেছেন এবং তিনি ভূত FM আমাকে পছন্দ করেন জানিয়েছেন। আমাদেরকে তুজান এসএমএস করেছেন। এসএমএস করেছেন লিমন তিশা তুজান এসএমএস করেছেন, জানিয়েছেন যে ভূত FM লাইভ হয় না, লাইভ হয় কিনা নাকি রেকর্ডেড হয়। ভাই লাইভ অবশ্যই, অফকোর্স লাইভ হয় এবং আপনি তো বোঝাই উচিত ছিল সে শুরুই করেছিলাম আমরা খেলা দিয়ে এবং আমরা যখন ঝড় হচ্ছে তখন ঝড়ের কথা জানিয়েছি, বৃষ্টি হচ্ছে বৃষ্টির কথা জানিয়েছি। এটা অবশ্যই লাইভ হয়। আমাদেরকে এছাড়া এসএমএস করেছেন শুভ, এছাড়াও আমাদের এসএমএস করেছেন সাব্বির খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে আরিত্র এসএমএস করেছেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুণ এবং এটা অবশ্যই মাসুমের ফেভারিট। আমাদের সাইমন পল্লবী থেকে এসএমএস করেছেন এবং তিনি ভূত FM খুব পছন্দ করেন জানিয়েছেন। রংপুর বয় আমাদের এসএমএস করেছেন, গরমে খুব ঘামছেন তিনি এবং আমাদেরকে এসএমএস করেছেন। ডিজে সাগর এসএমএস করেছেন আমাদেরকে। আশিস এছাড়া আরিফ এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে সেলেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও এসএমএস করেছেন আমাদেরকে মুরাদ, এসএমএস করেছেন আমাদেরকে সাজ্জাদ, এসএমএস করেছেন জাহির নওশিন আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে এছাড়াও যিশু চট্টগ্রাম থেকে। মেজর আমাদের আসলে এসএমএস করেছেন, মেজর সিফাত ময়মনসিং থেকে। লিমন তিশা আমাদের এসএমএস করেছেন। এসএমএস করেছেন আমাদেরকে পলাশ চট্টগ্রাম থেকে। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রতন কবির জিঞ্জিরা থেকে এসএমএস করেছেন। মুশফিকুস সালিহিন আমাদের এসএমএস করেছেন শ্যামলী থেকে। আমাদেরকে এসএমএস করেছেন এছাড়া দেখতে পাচ্ছি রানা এবং তিনি এসএমএস করেছেন গাজীপুর থেকে। তাপস আমাদেরকে এসএমএস করেছেন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। বা অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছি যারা আমাদের সাথে পার্টিসিপেট করছে। আপনারা চলে আসুন, আপনারা সবাই মিলে চলে আসুন এবং আপনাদের যদি কোনো ঘটনা থাকে সেগুলো অসম লাগছে জানিয়েছেন। আমাদেরকে যে এসএমএস করেছেন আকাশ সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুটফি FORTI ফুটফি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radioFOORTI.fm। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি প্রথম ঘটনার অনেক প্রশংসা এসছে এবং প্রথম ঘটনা যিনি বলছেন তিনি উপহার দেবেন আপনাদেরকে, যেহেতু এত প্রশংসা করছেন আপনারা প্রথম ঘটনাটা, বুঝতেই পারছি অনেক 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 ভালো লেগেছে। সো সেকেন্ড ঘটনা যেটা তার বাসার ঘটনা এবং বাসাতেই ঘটেছে, সেই ঘটনাটা আমরা শুনে আসি। ওকে, আপনার নামটা আপনি বলবেন। হ্যালো লিসনার, আমি সাকওয়াত হোসেন বাবন, এসেছি সিঙ্গেট থেকে। তো ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। না, আমি সুযোগ দিইনি, আপনার অনেক ডিমান্ড, এই জন্য আপনাকে সেকেন্ড টাইম আবার আমরা মাইকের সামনে নিয়ে আসলাম। থ্যাংক ইউ লিসনার। তো আমি যে ঘটনাটা এখন বলছি সেটা হচ্ছে আমার বাসায়, আমি যে বাসাটায় থাকি এখন, সেটার 5 তলার একটা ঘটনা। ওই বাসায় আমাদের এক ভাবি থাকেন, মানে উনি ওই বাড়িতে দীর্ঘদিন যাবত আছেন। আমি 3 তলায় থাকি, ওনারা থাকেন 5 তলায়। তো যাই হোক, একই বাসায় থাকার দরুন ওনার সাথে আমাদের একটা ভালো রিলেশন, আর আমরা বাড়িওয়ালা হিসেবে আছি যেহেতু। তো উনি ভূত FM আমি আসি এটা শোনার পর উনি আমার বাসায় আসতেন কিছুদিন আগে। এসে বললেন, উনি আমার ওয়াইফকে বললেন যে মিতা, আমার কিছু ঘটনা আছে, আমি একটু বাবুর সাথে বলতে চাই, তুমি একটু ওকে বলো। তো আমি ভূত FM আসার জন্য তো বিভিন্ন ঘটনা খুঁজতে থাকি বা নিজের ঘটনাগুলোকেই করতে থাকি। তো আমি গত কয়েকদিন আগে ওনাকে ডাকছি যে ভাবিকে একটু আসতে বল। তো ভাবি এসে যা বললেন সেটা শুনে আমার আর কি, মানে আমি কি বলবো, যে ভাবি ঘটনাটা বলতে গেলে যে এই সময় এই ধরনের ঘটনা আসলে গল্প উপন্যাস ছাড়া শোনা যাবে যায় না, মানে শুনতে পাওয়া যায় না বা পড়তে পাওয়া যায় না। ভাবি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছেন। উনি প্রায় অনুভব করেন যে ওনার ফ্ল্যাটে কেউ আছেন। হ্যাঁ, এবং বিভিন্ন দিক থেকে উকি ঝুঁকি দিয়ে ওনাকে দেখতে থাকে। এবং দেখা যায় যে দুপুরবেলা উনি যখন বাসার কাজ করতে থাকেন, হাজবেন্ড কাজে চলে গেছে, ছেলেমেয়েরা স্কুলে চলে গেছে, উনি রান্নাঘরে কিছু একটা করছেন, তো ড্রয়িং রুম থেকে কেউ একজন ওনার দিয়ে তাকায় আছে।
বা ডাইনিং স্পেস থেকে কেউ একজন তাকায় ওনাকে উকি দিয়ে দেখতেছে। উনি কিন্তু বুঝতেছেন যে দেখতেছে, উনি রান্না বাড়া রেখে উনি আসতেছেন, দেখতেছেন যে কেউ আছে কিনা, পুরো বাড়ি তন্ন তন্ন করে উনি খুঁজতেছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। কিন্তু উনি সবসময় বুঝতে পারতেছেন উনি এখানে এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছেন, ওনাকে ফলো করে করে কেউ একজন হাঁটতেছে বাসার মধ্যে, বা বিভিন্ন ঘর থেকে ওনাকে বিভিন্ন অ্যাঙ্গেলে মানে উকি দিয়ে দেখতেছে। তো এই ধরনের জিনিস যেহেতু কন্টিনিউ হচ্ছে, উনি একদম মানসিক অশান্তির মধ্যে পড়ে গেছেন। তো ওনার ভাই আসছেন কিছুদিন আগে ওনার বাসায়, তো ওই ভদ্রলোক দেশের বাইরে থাকে। তো ওনার ভাইয়ের সাথে উনি একদিন ওই বিকালে বসে বসে ভাইকে বলতেছিলেন যে দেখ, আমি তো আসলে এই ধরনের সমস্যার মধ্যে আছি। তো যখনই এই ধরনের কথাটা বলছে, ঠিক সেই মুহূর্তে একটা বড় রকমের বিড়াল কোত্থেকে আসছে কেউ জানে না, দেখা গেল যে খাটের পিছন থেকে বের হয়ে লাফ দিয়ে একদম ওনার আলমারির উপরে উঠে গেছে বিড়ালটা। তো বিড়ালটা আলমারির উপরে উঠে, আলমারির উপরে বিভিন্ন সুটকেস বা ব্রিফকেস উনি সাজায় সাজায় রাখে যেভাবে ফ্যামিলিতে, তো ওইটার পিছনে ঢুকে গেছে। তো উনি এবং ওনার ভাই দুইজনই একদম অবাক হয়ে গেছে যে একটা বিড়াল 5 তলার উপরে কোত্থেকে আসলো, বা ওনার ফ্ল্যাটে কিভাবে ঢুকলো, যেটা একটা অসম্ভব ব্যাপার। তো ওনারা দুইজনই একদম ভাই বোন দুইজনের দিকে তাকায় আছেন এবং উপরের দিকে তাকায় দিতেছে, বিড়ালটা ওই পিছনে যায় খুব কচর মতো একটা শব্দ করতেছে, দুইজনে ঘর থেকে বের হয়ে গেছেন দৌড়ায়। তারপরে আবার একটু পরে সাহস টাহস করে ওনারা এসে যখন ওই ব্রিফ কেস গুলো নামাই দেখলেন যে ওখানে কিছু নাই। ওনার ভাই আর এই ঘটনার পরে বললো যে তোর এখানে কোনো মারাত্মক সমস্যা আছে, তুই বাসাটা ছেড়ে দে। তো ওই ভাই চলে গেছেন বের হয়ে, উনি আর ওই বাসায় আসেনি না, এবং ওনাকে ফোন করলে উনি বলে যে না, তোর বাসায় যাবো না, তুই আমার এখানে চলে আয়। তো এরকম ঘটনা। আরেকটা যেটা ব্যাপার আছে, ভাবি আমাকে যেটা বললেন যে দেখো, আমি তো দুপুরের পরে ঘুমাইতে পারি না। হ্যাঁ, সারাদিন এত পরিশ্রম করে আমি যখন দুপুরের পরে একটু শুই, হ্যাঁ, মাগরিবের আগে 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 কেউ একজন এসে আমার মাথা এমন ভাবে স্পর্শ করে, আমি লাফ দিয়ে উঠে যাই, আমি আর শুয়ে থাকতেই পারি না। আমি এই ভয়ে এখন এই ব্যাপারটা এরকম পর্যায়ে চলে গেছে যে আমার চোখটা যদি একটু কেউ লাগে আসে, পুরো বাড়িতে কেউ নাই, ঠিক ওই সময় আমার মাথার উপরে কেউ এরকম ভাবে টাচ করে যে আমাকে মনে হচ্ছে যে আমার পাশে কেউ একজন দাঁড়ায় আছে, কেউ একজন আমার মাথার পাশ দিয়ে গেল। তো কয়েকদিন আগে আরেকটা ঘটনা হচ্ছে যে উনি রাতের বেলা ওনার মেয়ে খাবার দাবার শেষ করে শুয়ে গেছে, উনি খাবারগুলো গুছিয়ে রাখার জন্য আপনার ফ্রিজের খাবারগুলো ঢুকাচ্ছিলেন। ঠিক হঠাৎ করে উনি তাকায় দেখলেন ডাইনিং স্পেসে একটা পাতলা কাপড়, মানে একদম সাদা ধবধবে একটা পাতলা কাপড়, মসৃণ কাপড়, যে কাপড়টার ভিতর দিয়ে পিছনের অংশটাও দেখা যায়, উঠতেছে। ফ্যানের বাতাস নাই, কিচ্ছু নাই, পুরো ইয়াটা করে বিশাল বড় একটা পর্দা উঠতেছে। উনি দেখে ওইখানে একদম স্থির হয়ে গেছেন, ভয়ে অস্থির হয়ে ওইখানে দাঁড়ায় আছেন কি করে, তারপর তাড়াতাড়ি উনি ওনার মেয়েদের ঘরে ঢুকে গেছেন। আরেকটা ব্যাপার হচ্ছে ওনার ফ্ল্যাটে, যেটা শুনে আমিও চমকে আসছি, সেটা হচ্ছে ভর দুপুর বেলা, একদম দুপুর বেলা দেখা গেল যে অদ্ভুত রকমের আতরের গন্ধে ওনার ফ্ল্যাটটা ভরে যায়। হ্যাঁ, আশেপাশে আমাদের বাসায় এরকমও কেউ নাই যে আতর জ্বালাবে বা পোড়াবে, বা ওই যে কেউ অন্য রকমের অনেক কিছু করে না, যে নিজের বাড়িতে আগরবাতি মোমবাতি জ্বালায়, এরকম না। তো ও দেখা যায় আগরবাতি মোমবাতি জ্বালালে যে আসলে মরা মানুষের বাড়িতে যে জিনিসটা হয়, যে একজন মানুষ মারা গেলে যে আগরবাতি আগরবাতি কর্পূর, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এগুলো জ্বালায়। তো ওরকম ওই গন্ধটা কিন্তু সহ্য করা যায় না, ঠিক না? আপনারা খেয়াল করে দেখবেন যে গন্ধটা কিন্তু মাথা ধরে যায় অনেকক্ষণ শুনে। তো ভাবি বলতেছে যে আমি একা থাকলে একটা ব্যাপার ছিল, আমার সাথে আমার মেয়ে তিশা, আমার ছেলে সাগর, ওরা আছে, হ্যাঁ, সৈকত, যে ওরা আছে, ওদের সামনেই তো দেখতেছি যে গন্ধতে পুরো আস্তে আস্তে গন্ধটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে পুরো ফ্ল্যাটটার মধ্যে ছড়ায় যায় গন্ধটা, এবং আমাদের তিনজন অসুস্থ হয়ে যাই, যে মনে হয় যে দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে পারলে আমি এটার হাত থেকে বাঁচবো। তো ভাবিকে আমি জিজ্ঞেস করলাম যে ভাবি, আপনি কি দোয়া দুরুদ পড়েন না? দোয়া দুরুদ পড়ে তো এগুলো বুকে সুবিধা হয়, যে দেখো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি প্রতিদিন, এরকম কোনো দোয়া নাই যে আমি পড়ি না, কিন্তু আমি এই জিনিসটা হাত থেকে বাঁচতে পারতেছি না, আমি বুঝতেও পারতেছি না যে জিনিসটা কি, বা কি। আমি একটা মিলাদ দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। আমি বললাম যে আমাদের পাশে যে হুজুর আছেন, হুজুর অনেক দোয়া কালাম জানেন, এবং উনি একজন আলেম ব্যক্তি, আপনি ওনাকে ডাক দিয়ে একটা ব্যবস্থা নেন। তো এই হলো ঘটনা। তো আমি ভাবির সাথে আরো যে ব্যাপারটা দেখলাম, উনি আসলে মানসিক ভাবে খুব অসুস্থের মধ্যে আছেন, এবং উনি এত সিক হয়ে যাচ্ছেন। উনি যেটা করেন, যে কিছুদিন আগে ওনার বাবা মারা গেছেন, উনি এখন বাসায় থাকতে পারেন না, দেখা গেলো ছেলে মেয়েকে খাবার দিয়ে জুয়াইন কবরস্থানে চলে যান। হ্যাঁ, তো আমি বুঝতে পারছি যে উনি একজন সাইকোলজির ছাত্রী ছিলেন। তো ভাবি আসলে মানসিক ভাবে খুব বিধ্বস্ত হয়ে গেছে, এবং এই জিনিসটা তো শুধুমাত্র উনি না, ওনার বাসার অন্যরা সবাই ফিল করতে পারে, ফিল করতে পারে যে মানে প্রত্যেকে ফিল করছে, একা উনি ফিল করছেন এরকম কি, নাকি সবাই ফিল করে? সবাই ফিল করছে, এই বাসার সবাই হ্যাঁ feel সবাই, করছে। যেমন আসলে সবচেয়ে বেশি ভয়ঙ্কর যে জিনিসটা, যে সেটা হচ্ছে যে কেউ একজন
লক্ষ্য করছে এই ব্যাপারটা কিন্তু বোঝা যায়। মানে আমার পেছনে কেউ একজন যদি থাকে আমি কিন্তু মাঝে মাঝে এরকম বুঝতে পারি, ফিল করি এবং ধাপ করে ঘুরে তাকাই, ঘুরে হ্যাঁ তাকিয়ে দেখি যে কেউ আছে কিনা। এটা কিন্তু খুব খুব ভয়ঙ্কর ব্যাপার যে হ্যাঁ আমার সাথে যদি কেউ থাকে, এটা আমি অবশ্যই বুঝতে পারবো। এবং নিশ্চিত উনি নিশ্চিত যে এইভাবে বলতেছেন যে বাবু বাসার মধ্যে কেউ একজন আছে, হ্যাঁ, এটা এবং সে এটা আমাকে দেখতে থাকে বিভিন্ন অ্যাঙ্গেলে। আমি যদি মনে করো ড্রয়িং রুমে আছি, সে আমাকে কিচেন থেকে দেখতে থাকে উকি দিয়ে, অথবা আমি কিচেনে কোনো কাজ করতেছি, সে ঠিক ডাইনিং স্পেস থেকে উকি দিয়ে দেয়ালের পাশ থেকে আমাকে ঠিক দেখতে থাকে। এখন ভয়ে আমার অবস্থা এরকম হচ্ছে যে আমি ঘরে মেন গেটটা তালা দিয়ে লাগাই না, শীতকালীটা খুব আস্তে করে অর্ধেক লাগাই রাখি, যেন কিছু একটা হইলেই আমি দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বের পারি হয়ে যেতে পারবো। এবং চিৎকার দিয়ে সবাইকে ডাকতে পারি। তো আসলে এটার কোনো ব্যাখ্যা নেই। তো আমি যে বলছিলাম যে আমি কিছু ব্ল্যাক হ্যাট করতাম বা কিছু জিনিস নিয়ে নাড়াচাড়া করতাম, তো আমি যে জিনিসগুলো অনুভব করি, আমি কিন্তু কিছু কিছু জিনিস বুঝতে পারি। হ্যাঁ, যেমন গত রাতে, গত শুক্রবার ফ্রাইডে নাইট ছিল, তো রাতে আমি 3টা পর্যন্ত কম্পিউটারে কাজ করতেছি। আমার ছেলে ঘুমাচ্ছে, আমি যে কাজ করতে, হঠাৎ করে আমার মনে হলো যে পিছন দিয়ে কেউ একজন হাঁটতেছে। আমার পুরো বাড়িতেই কিন্তু আয়াতুল কুরসি আমি পুরো ফ্রেমে করে দেয়ালে দেয়ালেই করে রাখছি, এবং দোয়া দুরূদ পড়ে আমি ফু দিয়ে প্রতিদিন রাতে ঘুমাই। ওই সেই ছোটবেলার ঘটনার পর থেকে নিজেকে সেফ রাখার জন্য আমার ঘরে গেলে আসলে আপনাকে আমন্ত্রণ রইলো। ওইখানে গেলে দেখবেন যে আমার প্রতিটা দেয়ালে, আমার ড্রয়িং রুম, বেডরুম, ডাইনিং স্পেস, সব জায়গাতেই আমি কিন্তু আয়াতুল কুরসি বড় করে টানায় রেখে দিচ্ছি, তো নিজের সিকিউরিটির জন্য। তো ভাবিকেও বললাম যে ভাবি, আপনি এরকম কিছু ব্যবস্থা নেন, হ্যাঁ, এই আয়াতুল কুরসি করে। ভাবি বললো যে হ্যাঁ এটা নিবো, উনি আমার সাথে, আমি অনেক কিছু অ্যাডভাইস করলাম। আর আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে ভাবি কিন্তু এই যে ধূপ ধূপ শব্দ, উনি মনে করেন যে কিচেন থেকে আছে, কিচেনে বসে কাজ করতেছে, হঠাৎ করে আমার ডাইনিং এ ধূপ 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 করে কেউ হেঁটে যাচ্ছে, মানে শব্দ করতেছে, কোনো একটা বাচ্চা বা কেউ একটা পায়ে কুইক দৌড়াইলে যেটা হয়, ধূপ 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 করে। উনি মনে করলেন যে আমার ড্রয়িং রুমে কেউ আসে, ঢুকে গেছি, উনি দৌড়ে যাচ্ছেন। এখন উনি বলতেছেন যে দেখো আমি একবার না, দুইবার না, 10 বার, 15 বার, 20 বার পর্যন্ত উঠে যাচ্ছি কাছ থেকে, এরকম একটা। তো এই ঘটনাটা কালকে আমার সাথে যেটা হলো যে আমি কিন্তু কম্পিউটারে ওই যে মামেটের উপর একটা ইয়া করতেছিলাম, এটা দেখতেছিলাম যে বিভিন্ন ইউটিউবে ঢুকে ঢুকে ক্লিপগুলো দেখতেছিলাম। তো কালকে আমি ঠিক রাতে 3টার সময় হঠাৎ করে আমরা পিছনে কিছু শব্দ শুনলাম, মনে হলো সে একটা কেউ আলমারিটা খুললো, আলমারিটা খুলে গেল, একটা খ্যাট একটা শব্দ হলো, আর তালাটা খুললে যেরকম শব্দ হয়, আমার শোকেসের আর ইয়েটা খুলে গেল, খ্যাট করে শব্দ হলো। আমার এই সব ইন্দ্রিয় সজাগ হয়ে গেছে, আমি পিছনে তাকালাম। তারপর এই শব্দটা বললাম যে খিট 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 খিট, দুপ 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 করে একটা কিছু দৌড়ায় আমার কিচেনে দিয়ে চলে গেল। তো সাথে সাথে আমি কম্পিউটার করে আমি বুঝলাম যে সামথিং ইজ রং, আসলেই কিছু রং ছিল। তো আমি কম্পিউটার বন্ধ করে আমি আমার রুমে চলে আসলাম, এবং সারা রাত আমি কাল কিন্তু লাইট জ্বালায় শুয়েছি। তো এই জিনিসটা আমি বলি যে আমার কিন্তু সবচেয়ে একটা বড় ব্যাপার হলো আমার ঘরের লাইট 24 আওয়ার্সই জ্বলে। রাত্রেবেলা আমি কখনো লাইট নিভায় ঘুমাই না, তো ওই যে সেই ছোটবেলার অভিজ্ঞতা, এবং এখন সেটা মেনটেন করি। আর সবচেয়ে ব্যাপার হলো ভাবির ফ্ল্যাটে আমি যে বুঝলাম যে সেখানে আসলে কিছু একটা আছে। ওকে, সো আমি একদম নিশ্চিত যে আপনারা যারা খেয়াল করে দেখবেন যে মাঝে মাঝে আপনাদের সাথেও হয়তো কখনো না কখনো, আমার সাথে হয়েছে, আপনাদের সাথে হয়তো কখনো কখনো এরকম হয়েছে যে আপনি খুব নিশ্চিন্ত মনে কোনো একটা জায়গায় হেঁটে যাচ্ছেন, বা নিশ্চিন্ত মনে আপনি আপনার ঘরে টিভি দেখছেন, হঠাৎ করে মনে হলো যে জানালার পাশ দিয়ে কেউ একজন হেঁটে গেল। আপনি সিঁড়ি দিয়ে উঠছেন, হঠাৎ করে মনে হলো যে কেউ মনে হয় একটা ফ্লোরে, একটা যে কোনো একটা ফ্লোরে এসে আপনার হঠাৎ করে মনে হবে কেউ মনে হয় দাঁড়িয়েছিল, আপনাকে দেখে জাস্ট সরে গেল। আপনার হঠাৎ করে রাতের বেলায় বাথরুমে যাবার সময় এরকম মনে হতে পারে যে রান্নাঘরের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে আছে, বা আপনার বাথরুম খোলার আগে মনে হতে পারে যে ভেতরে কেউ একজন ছিল, আপনি খোলার সাথে সাথে সে সেখান থেকে চলে গেছে। এরকম কিন্তু হয় অনেকের কাছে, আমি শুনেছি যে বাথরুমে ঢোকার আগে হঠাৎ করে কেন যেন তার সিক্স সেন্স কাজ করে এবং তার মনে হয় যে ভেতরে মাস্ট কেউ আছে। লাইটটা চলে ধাপ করে খোলার পরে দেখা যায় বেশ অন্যরকম লাগে। আর যে মানুষটা ঠিক এইরকম একটা অনুভূতি নিয়ে প্রতিটা দিন কাটাচ্ছেন, তার অবস্থাটা কি হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, আমার বিশ্বাস হয় যে আপনাদের অনেকের কাছে এরকম ঘটনা, এর চাইতে আরো ভয়ঙ্কর ঘটনা রয়েছে। সেই ঘটনার জন্যই আমরা অপেক্ষা করে আছি, আশা করছি আপনারা সেই ঘটনাগুলো জলদি জলদি আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভূতফম। অবশ্যই উল্লেখ করলে আপনি চান যে আপনার ঘটনাটা
আমরা পড়ে শোনাই। আমাদেরকে এছাড়াও আমাদেরকে বিশেষ অনেকে তারিকুল আমাদের এখানে পড়ালেখা হারিয়ে গেল। আমাদেরকে এসএমএস করেছেন এলপি লিটন ময়মনসিংহ ক্যান্টনমেন্ট থেকে। এবং তিনি বলছেন আমার জন্য দোয়া করবেন 3 তারিখ আমার এক্সাম। আমাদেরকে লিমন তিশা নাতাশা হৃদয় এসএমএস করেছেন আমাদেরকে শাওন খুলনা থেকে এবং ফার্স্ট টাইম তিনি এসএমএস করলেন। ও মাই গড, আপনার এসএমএস প্রথম এসএমএস টাইমে পড়ে ফেললাম। নওরিন ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন। এসএমএস এসএমএস কেন পড়া হচ্ছে না? কারণ প্রথম গল্প হচ্ছিল, গল্পের মাঝখানে মাঝখানে এসএমএস পড়লে নিশ্চয়ই সেটা ভালো শোনাতো না। আমাদেরকে ঈপ্সিতা এসএমএস করেছেন এবং তিনি বলছেন স্টোরিটা ভয়ঙ্কর। এবং অভি আমাদের এসএমএস করেছেন। তালহা আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। সিফাত এসএমএস করেছেন, ডক্টর মুশাররফ এবং এখানে পড়ে ফেললাম। এবং আমাদেরকে এসএমএস করেছেন তালহা, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আমাদেরকে স্বাগত সিংড়া থেকে জীবন আমাদের আকাশ এবং রাফি, তারা দুই মামা এবং ভাইয়েরা মিলে প্রথম শুনছেন। আমাদেরকে কামরুল এসএমএস করেছেন আমাদেরকে তোরা। এছাড়া আমাদের এসএমএস আমাদেরকে শাহিন এসএমএস করেছেন মীরা বাজার সিলেট থেকে। আবির খান আমাদের এসএমএস করেছেন। আমাদেরকে ইয়াসিন এসএমএস করেছেন বরিশাল থেকে। এবং আমাদেরকে ফাহাদ এসএমএস করেছেন বাজার থেকে। আমাদের শুভ মোহাম্মদপুর থেকে এসএমএস করেছেন। তুতুল ঝালুঘাটি থেকে এসএমএস করেছেন। এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অর্ঘ ঢাকা থেকে। এবং অনেক ভয় পাচ্ছেন তিনি, ব্যাকগ্রাউন্ড মিউজিকের চরম। আরিয়ান আদনান আমাদের এসএমএস করেছেন উত্তরা থেকে। এসএমএস করেছেন আমাদেরকে কাশেম। এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন আরো অনেকেই। খোকন নাটক থেকে এসএমএস করেছেন। শাহিন এসএমএস করেছেন আমাদেরকে। তারেক গাজীপুর থেকে এসএমএস করেছেন। হৃদয় আমাদের এসএমএস করেছেন। হৃদয় চৌধুরী আমাদের এসএমএস করেছেন। 6 বছর পর আমার একটা এসএমএস পড়া হয় না, 6 মাস পরে। ওকে, আমি পড়ে ফেললাম আজকে আপনার এসএমএস। প্রান্ত ফাহিম আবিব ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন। এবং আমাদেরকে এসএমএস করেছেন শামীম ত্রিশাল থেকে। এছাড়াও গোলাপগঞ্জ গোলাপ জল শেরপুর থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে কানুন।